আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ এইচএস 27। সবার কি অবস্থা, কেমন আছো? আনিস, রাহাত, জান্নাত, সঞ্চিতা, মাহমুদুর, সঞ্জিত, কি অবস্থা সবার? সবাই কেমন আছো আমাকে জানিয়ে দাও। আমাকে শুনতে পাচ্ছ কিনা? একটু আস্তে ধীরে কথা বলতে হচ্ছে, গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো, শুনতেই পাচ্ছ, তাই না? তো একটু খুবই ধীরে সুস্থে আমরা কথা বলবো আজকে। আজকে আমি এত ফাস্ট, এত জোরে জোরে কথা বলতে পারবো না। তোমাদের মনোযোগ ধরে রাখার জন্য যে এত কষ্ট, সেটা একটু কম করতে হবে আজকে, হ্যাঁ? বাট আমি জানি তোমরা আমাকে দেখলেই মনোযোগী হয়ে যাবে, তাই না? তোমরা ফিয়ারলেস ফাইটার্স। সো ওইভাবে মনোযোগী হয়ে আজকের ক্লাসটা করবে। আজকের ক্লাসটা আমরা নতুন একটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, নতুন একটা টার্মস তোমাদের মধ্যে নিয়ে আসবো, তাই না? ওয়ালাইকুম আসসালাম, আমি প্রান্ত। ঠিক আছে প্রান্ত, আগামীকাল পরীক্ষা। কোন পরীক্ষা? মারুফা মনি, কোন পরীক্ষা? হাফ ইয়ারলি, আচ্ছা। যদি বায়োলজি এক্সাম হয় তাহলে এই ক্লাসটা করো। আর যদি বায়োলজি এক্সাম না হয় সেই ক্ষেত্রে তোমার যে পরীক্ষা, সেই পরীক্ষায় পড়াশোনা করো, ঠিক আছে? এবং পরীক্ষাটা দিয়েই তোমার প্রথম কাজ হবে বায়োলজি ক্লাসটা করে ফেলা। ওকে, তাহলে আমি তোমাদের কমেন্ট আজকে একটু কম করবো, হ্যাঁ? মন খারাপ করা যাবে না, কমেন্ট একটু কম করব, মন খারাপ করা যাবে না। ঠিক আছে, আমি এখন কমেন্ট অফ করে দিচ্ছি। কমেন্ট অফ করে আমরা ক্লাসের পড়াশোনা করতেছি। আমি এই যে 350-এর মতো মানুষজন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই বা 300+ মানুষজন দেখতে পাচ্ছি। সবাই যাতে আমি যখন কমেন্ট অন করব তখন যাতে এর থেকে বেশি সংখ্যক মানুষ থাকে। আর এখন যারা আছো তারা কেউই পালাবে না, হ্যাঁ? কি বলেছিলাম? যদি যখন আমি পড়াই, যখন আমি স্মার্ট বোর্ডে লিখি, তখন আমার পেছন দিক ছুরি মেরে তুমি যদি চলে যাও তাহলে সমস্যা। পিঠে ছুরি মারা যাবে না ভাইয়া। ওকে, আমি কমেন্ট অফ করে দিচ্ছি। সবাই ভালো করে পড়ো, আজকে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, নতুন একটা স্টাইল পড়াশোনার। ওকে, সো তোমাদের এই চ্যাপ্টার হাইড্রা, ঘাস ফড়িং, রুই মাছ, তিনটা জিনিসে পড়ানো হয়ে গেছে, তাই না? প্রাপ্য হাইড্রা পড়িয়েছে, আহ প্রাপ্য তৌহিদ মিলে ঘাস ফড়িং পড়িয়েছে, এন্ড আমি পড়িয়েছি রুই মাছ, তাই না? এবং প্রাপ্য তোমাদের সিকিউ এন্ড এমসিকিউ সলভিংটা করাইছে, এবং সেখানে মনে হয় ঘাস ফড়িং এর যে একটা অংশ বাকি ছিল, প্রজনন, সেটা মনে পড়ে দিয়েছে, রাইট? ওকে, এখন আমি অ্যাডভান্স সলভিং পড়াবো। অ্যাডভান্স সলভিং কি? তোমরা চ্যাপ্টার 1-এ অ্যাডভান্স সলভিং ক্লাস আমার সাথে করেছো, তাই না? বেসিক্যালি আমরা একটা চ্যাপ্টার পড়ার পর আমরা অনেকগুলো ধাপে চ্যাপ্টারটা পড়ি। প্রথমে তার কনসেপ্ট ভালো করে বুঝি অনেকগুলো ক্লাস নিয়ে, তারপর সেখান থেকে বোর্ডে কি সিকিউ আসে সেগুলো দেখি, অনেকগুলো সিকিউ সলভ করি। আমরা সিকিউ লেখার যে তোমার আর্ট, যেটা আমি দেখিয়েছিলাম তোমাদের, সেভাবে আমরা সলভ করার চেষ্টা করি। আমরা এমসিকিউ সলভ করি, বোর্ডের এমসিকিউ আগে, কারণ বোর্ডে তো ভালো করতে হবে, তাই না? এবং আমি ভাই বলেছি বোর্ডের এমসিকিউ এবং অ্যাডমিশন এমসিকিউ মোটামুটি 70%, 80% কমন থাকে, সেম থাকে, ঠিক আছে? এবং এমসিকিউটি কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখি। তারপর আমরা অ্যাডভান্স সলভিং বা অ্যাডমিশনে কি ধরনের এমসিকিউ হয়, বা ভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন প্রশ্ন আসে কিছু বায়োলজি, সো চ্যাপ্টার ওয়াইজ ওইগুলো দেখার চেষ্টা করি। তাহলে দেখো কনসেপ্ট, বোর্ড, অ্যাডমিশন। সো দ্যাট ইজ দ্য পারফেক্ট সিকোয়েন্স অফ কমপ্লিটিং এ সাবজেক্ট অর কমপ্লিটিং এ চ্যাপ্টার। সো তোমরাও এইভাবে এই সিকোয়েন্স ওয়াইজ চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে। আচ্ছা, আজকে আমি যেটা নতুন দেখাবো তোমাদের সেটা হচ্ছে, আমরা নর্মালি ক্লাস শুরুর আগে কি করি বলতো? আমরা ক্লাস শুরুর আগে অ্যাক্টিভ রিকল করি, তাই না? আমরা ক্লাস শুরুর আগে কি করি? অ্যাক্টিভ রিকল করি। আজকে নতুন একটা জিনিস বলবো, অ্যাক্টিভ রিকলটা আমরা নতুন ভাবে করবো। সেটা হচ্ছে, যখন একটা চ্যাপ্টার শেষ করব, পুরো চ্যাপ্টার শেষ করব, প্রত্যেকটা ক্লাসের পর আগের দিনের যে টপিকটা পড়েছিলাম সেটা তো আমরা অ্যাক্টিভ রিকল করি, এবং ক্লাসের শেষে যে যতটুকু পড়েছি ওই 1.5 ঘন্টা সেটা কুইক রিক্যাপ করি। এখন পুরা চ্যাপ্টার শেষে আমরা কি করবো আজকে? নতুন একটা জিনিস, চ্যাপ্টার ম্যাপিং। তোমরা চ্যাপ্টার ম্যাপিং করবা, বা বলতে পারো দ্য চ্যাপ্টার ম্যাপিং ইন তানজিম ভাইস ভিউ, ঠিক আছে? আমার চোখে চ্যাপ্টার ম্যাপিং। সো আমি চ্যাপ্টার ম্যাপিংটা শুরু করি, হ্যাঁ? চ্যাপ্টার ম্যাপিং অর্থাৎ এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট শব্দগুলো এখানে আমি লিখবো, যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লিয়ার? এবং
এই চ্যাপ্টার ম্যাপিংটা দেখে মোটামুটি তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে তুমি কি কি পড়েছো, কতটুকু মনে আছে বা কতটুকু মনে নেই। ঠিক আছে? ওকে, আমরা হাইড্রা দিয়ে শুরু করছি। হাইড্রা। হাইড্রার প্রথমে তুমি কি পড়েছো বলো তো? হাইড্রার প্রথমে তোমরা পড়েছো হাইড্রার প্রজাতি। হাইড্রার প্রজাতি পড়েছো। কি পড়েছো? হাইড্রার প্রজাতি। সময়ের সাথে সাথে লিখতে থাকো এবং চ্যাপ্টার ম্যাপিংটা দেখো। আমার চোখে চ্যাপ্টার ম্যাপিং, হাইড্রার প্রজাতি। মাই ডিয়ার স্টুডেন্টস, হাইড্রা প্রজাতি কয় প্রকার তোমরা পড়েছো এখানে? 4 প্রকার পড়েছো হাইড্রা প্রজাতি, তাই না? হাইড্রা ভালগারিস, হাইড্রা অলিগ্যাকটিস, হাইড্রা ভিরিডিসিমা। সো 4টা প্রকার আমরা লিখি, এগুলো ইম্পর্টেন্ট। হাইড্রা অলিগ্যাকটিস, হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা একটা আছে ফুসকা। বুঝছো? ঠিক আছে, ওকে। এগুলোতে কি থাকে ভাইয়া? এগুলো কালারটা করতে হয়। যেমন হাইড্রা অলিগ্যাকটিস বর্ণহীন কালার হয়, সরি, হাইড্রা অলিগ্যাকটিস বাদামি কালার হয়। কি হয়? বাদামি কালার হয়। হাইড্রা ভালগারিস, যেটাকে আমরা পড়েছি প্রতিনিধি ধরে হাইড্রার এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে বর্ণহীন হয়। ঠিক আছে? আর এই যে হাইড্রা ভিরিডিসিমা, সেটা হয় সবুজ বর্ণের। কি বর্ণের ভাইয়া? সবুজ বর্ণের। এখান থেকে কর্ষিকার সংখ্যা পড়তে হয়। হাইড্রা ভালগারিসে কর্ষিকা কয়টা থাকে ভাইয়া? হাইড্রা ভালগারিসে কর্ষিকা থাকে 6 থেকে 10টা। হাইড্রা ভালগারিসে 6 থেকে 10টি কর্ষিকা আছে। ঠিক আছে? আর হাইড্রা অলিগ্যাকটিসে আছে 6টি কর্ষিকা। কয়টি ভাইয়া? 6টি কর্ষিকা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। আমরা হাইড্রা প্রজাতি পড়েছি। তারপরে যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে হাইড্রার বাহ্যিক গঠন পড়েছি, রাইট? হাইড্রার বাহ্যিক গঠন। বাহ্যিক গঠন। তোমরা বইটা উল্টাইতে থাকো এবং ভাইয়ার কথাগুলো লিখতে থাকো বা নিজে নিজে বলতে থাকো। ঠিক আছে? এই চ্যাপ্টার ম্যাপিংটা যদি করতে পারো একটা চ্যাপ্টার কমপ্লিশনের পর, এবং তুমি যদি না দেখে করতে পারো, দ্যাট মিন্স তুমি বুঝবে তুমি মোটামুটি অনেক অংশই ভালো করে কমপ্লিট করে ফেলেছো। বাহ্যিক গঠনে কি ছিল ভাইয়া? প্রথম ছিল হাইপোস্টোম, তাই না? কি ছিল? হাইপোস্টোম, যার মধ্যে মুখছিদ্রটা ছিল আমাদের। তারপর ছিল দেহকাণ্ড। দেহকাণ্ডে কি কি থাকতো? কর্ষিকা, মুকুল এবং জননাঙ্গ। তারপর ছিল পেডাল ডিস্ক বা পাদচাকতি। তাহলে লিখে ফেলো। প্রথমে ছিল হাইপোস্টোম। হাইপোস্টোমে কি থাকতো? মুখছিদ্র থাকতো, যেখান দিয়ে সে আলটিমেটলি কি করতো? খাবারটাকে গিলতো এবং বর্জ্য পদার্থ নিষ্কাশন করে ফেলতো, তাই না? হাইপোস্টোমে ছিল মুখছিদ্র। মুখছিদ্র, ওকে। তারপর ছিল দেহকাণ্ড। দেহকাণ্ডের অংশগুলো কি কি লিখে ফেলো। দেহকাণ্ডের অংশগুলো কি কি ছিল? প্রথমে ছিল কোর্সিকা। এই কোর্সিকাগুলো কি থাকতো? এরকম ব্যাটারির মতো করে নেমাটোসিস্ট ব্যাটারি থাকতো। কি ভাইয়া? ব্যাটারির মতো করে নেমাটোসিস্ট ব্যাটারি। নেমাটোসিস্ট ব্যাটারি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেহকাণ্ড ছাড়াও কি ছিল? দেহকাণ্ড ছাড়া ছিল আমার, বা দেহকাণ্ডের মধ্যে ছিল আর কি কি? জননাঙ্গ। ঠিক আছে? বা গোনাড সমূহ, গোনাড। এই জননাঙ্গ বা গোনাড কখন উৎপন্ন হইতো? যখন খাবারের কিছুটা ঘাটতি দেখা দিত, অর্থাৎ হেমন্ত এবং শীতকালে। হেমন্ত এবং শীতকাল। হেমন্ত ও শীতকালে। ঠিক আছে? ওকে। তারপর দেহকাণ্ডে আরেকটা অংশ ছিল, যখন হাইড্রা খেয়ে দিয়ে অনেক বড় হয়ে যেত, অনেক মোটা হয়ে যেত, তখন সে মুকুলোদ্গমন করত। সো মুকুলোদ্গমনের জন্য মুকুল তৈরি হইতো বা বাড তৈরি হইতো। ঠিক আছে? এগুলো কখন তৈরি হতো? যখন তার মধ্যে খাবার দাবার অনেক বেশি, স্পেসিফিক্যালি গ্রীষ্মকালে। ঠিক আছে? ওকে। তারপর আরেকটা অংশ ছিল দেহের, সেই অংশটার নাম কি? পাদচাকতি। কি ভাইয়া? পাদচাকতি, যেখানে অসংখ্য গ্রন্থি ছিল। কি ছিল? গ্রন্থি। এই গ্রন্থিগুলো কি করতো? কোন একটা জিনিসের এখানে লেগে থাকতে তাকে হেল্প করতো। সো আঠালো গ্রন্থি। ঠিক আছে?
এবং তাকে দাঁড়াইতে হেল্প করত। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেহকাণ্ড, হাইপোস্টোম এবং পাদচাকতি তার বাহ্যিক গঠনের 3টা মূল উৎস। তারপর তোমরা কি পড়েছিলে? তারপর হাইড্রা থেকে পড়েছিলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোষসমূহ। হাইড্রার কোষসমূহ কি কি আছে? হাইড্রার 2টা লেয়ারে কোষ আছে। হাইড্রার 2টা লেয়ারে কোষ আছে। তুমি কি পড়েছিলে? কোষসমূহ। কোষসমূহ। আচ্ছা, এই হাইড্রা হচ্ছে তোমার ডিপ্লোব্লাস্টিক। কি ভাইয়া? ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ দ্বিস্তরী। তোমরা এগুলো জানো, ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী। ওর কি আছে? ওর এন্ডোডার্ম আছে, ওর অ্যাক্টোডার্ম আছে। ওর কি নেই? ওর মেসোগ্লিয়া নেই, সরি মেসোডার্ম নেই, মেসোডার্ম নেই। মেসোডার্মের বদলে ওর কি আছে? মেসোগ্লিয়া আছে। কি আছে ভাইয়া? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়াটা কি? অকোষীয়, 0.1 মাইক্রোমিটার, তাই না? ওকে, এটা 2টা স্তর, এন্ডোডার্মে যে 5টা কোষ এবং অ্যাক্টোডার্মে যে 7 ধরনের কোষ, সেগুলাকে কি করে? আলাদা করে রাখে, তাই না? এখন চলে আসো কোষসমূহে। কোষসমূহে হচ্ছে এন্ডোডার্মাল কোষ এবং অ্যাক্টোডার্মাল কোষ। এন্ডোডার্মাল কোষে কি আছে? পেশি আবরণী কোষ, যেগুলোকে আমরা পরবর্তীতে বলছি ভেতরে পুষ্টিকোষ। কি বলছি ভাইয়া? পুষ্টিকোষ। কি বলছি? পুষ্টিকোষ। ঠিক আছে? পুষ্টি বা পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষে কি থাকে ভাইয়া বলতো? পেশি আবরণী কোষ। আচ্ছা, তারপর এখানে থাকে ইন্টারস্টিশিয়াল কোষ, যেটার স্বাভাবিকভাবে কোনো মরণ নেই। স্বাভাবিকভাবে কোনো মরণ নেই, অর্থাৎ এইটা হাইড্রাকে একটা সক্ষমতা দেয় যে হাইড্রা সব সময় একটা সম্পূর্ণ হাইড্রা নতুন একটা সিঙ্গেল কোষ থেকে তৈরি হতে পারে, টটিপটেন্সি। ঠিক আছে? হাইড্রাকে কেটে ফেললেও, হাইড্রা কোনো অংশকে ভাগ করে ফেললেও এই কোষের কারণে হাইড্রা কি করতে পারে? আবার সেই অংশটা রিগ্রো করতে পারে। ঠিক আছে? জাস্ট লাইক আওয়ার স্টেম সেল। ওকে, ইন্টারস্টিশিয়াল কোষ যেটা হাইড্রাকে অমরত্ব দান করে। আর পেশি আবরণী কোষে একটা কি থাকে বলতো? এটা আবরণ তৈরি করে এবং সংকোচন প্রসারণও সক্ষম হয়। এই পেশি আবরণী কোষে থাকে মায়োনিম তন্তু। কি থাকে ভাইয়া? মায়োনিম তন্তু থাকে। তারপর কোষসমূহের মধ্যে আর কি কি আছে? কোষসমূহের মধ্যে আরো আছে তোমার স্নায়ু কোষ। এরা খুবই দুর্বল স্নায়ু। ঠিক আছে? এরা খুবই দুর্বল স্নায়ু। তারপর আছে সংবেদী কোষ। সংবেদী কোষ, তাই না? তারপর আছে কি? জনন কোষ। তারপর কি আছে? তার যে মারার জন্য বা শিকার ধরার জন্য নেমাটো বা নিডোসাইট কোষ বলতে পারো। ঠিক আছে? নিডোসাইট। নিডোসাইট। এই নিডোসাইটটা যখন বাচ্চা অবস্থায় থাকে তখন আমরা বলি নিডোব্লাস্ট। কি বলি ভাইয়া? নিডোব্লাস্ট। কি বলি? নিডোব্লাস্ট। তারপর আছে আরেকটা কোষ, সেটা হচ্ছে গ্রন্থি কোষ। সেটা কি ভাইয়া? গ্রন্থি কোষ। যেটা এনজাইম ক্ষরণ করে এবং মিউকাস ক্ষরণ করে। ঠিক আছে? এনজাইম ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে। এর মধ্যে এই নিউরোসাইট এবং জনন কোষ, এরা শুধুমাত্র কোথায় থাকে? অ্যাক্টোডার্মিসে থাকে। আর বাকি যে 5টা আছে এরা শুধুমাত্র কোথায় থাকে? 2 জায়গায় থাকে, অ্যাক্টোডার্মিস, এন্ডোডার্মিস 2 জায়গায় থাকে। ঠিক আছে? সো অ্যাক্টোডার্মিস হচ্ছে 7টা আর এন্ডোডার্মিস হচ্ছে 5 ধরনের কোষ আছে, রাইট? আচ্ছা, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা পড়েছো তুমি। কি পড়েছো বলতো? হাইড্রার নেমাটোসিস্ট পড়েছো। নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্টের প্রকারভেদ 4 প্রকার নেমাটোসিস্ট আছে। একটা হচ্ছে স্টিনোটিল, একটা হচ্ছে স্টিনোটিল যেটাকে বলা হয় পেনিট্রেন্ট, অর্থাৎ পেনিট্রেট করে, অর্থাৎ ছিদ্র করে শিকারকে কি প্রবেশ করায় বলতো? শিকারের দেহে একটা তরল প্রবেশ করায় যার নাম হিপনোটক্সিন। যার নাম হিপনোটক্সিন, রাইট? এই হিপনোটক্সিনে কি থাকে বলতো? প্রোটিন থাকে প্লাস ফেনল থাকে। কি থাকে? প্রোটিন প্লাস ফেনল। ফেনল কি বলতো? ফেনল হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। ফেনল কি ভাইয়া? অ্যারোমেটিক অ্যালকোহল। বেনজিনের একটা হাইড্রোক্সিলকে প্রতিস্থাপন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফেনল। এটা হচ্ছে একটা ফেনল, প্রোটিন প্লাস ফেনল। ঠিক আছে? এটা আরেক ধরনের নেমাটোসিস্ট বহন করে যার নাম হচ্ছে ভলভেন্ট। ভলভেন্ট মনে রাখবা,
ভি দিয়ে হচ্ছে ভ্যালেন্টাইন, ভলভেন্ট। ভ্যালেন্টাইন হচ্ছে ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষকে সবাই কাছে রাখতে চায়। এই ভলভেন্টের কাজ হচ্ছে এটা, এটা শিকারকে আষ্টে পিষ্টে ধরে পেঁচিয়ে এটার কাছে নিয়ে আসে। ঠিক আছে, শিকারকে পেঁচিয়ে ধরে। শিকারকে পেঁচিয়ে ধরে, ঠিক আছে, এবং কাছে নিয়ে আসে। আরেকটা আছে, আরেক ধরনের নেমাটোসিস্ট যার নাম স্ট্র্যাপটোলিন। কি ভাইয়া? স্ট্র্যাপটোলিন গ্লুটিনেন্ট। গ্লুটিনেন্ট, এই স্ট্র্যাপটোলিন গ্লুটিনের আরেকটা নাম আছে, এটার অপর নাম আছে। অপর নাম কি জানো? এটার অপর নাম হচ্ছে হলোট্রিকাস। হলোট্রিকাস, ট্রিকাস মানে কাটা, অনেকগুলো ছোট ছোট কাটা থাকে, এই জন্য হচ্ছে হলোট্রিকাস। ঠিক আছে, হলোট্রিকাস আইসোরাইজা। হলোট্রিকাস আইসোরাইজা, এটা চাবুকের মতো। কিসের মতো? চাবুকের মতো। ঠিক আছে, ওকে। আর ভলভেন্টের অপর নাম হচ্ছে তোমার ডেজমোনিম। অপর নাম ডেজমোনিম। কি নিম? ডেজমোনিম। নিম মানে হচ্ছে সুতা, হ্যাঁ, মাথায় রাখবা। আর স্টিমোটিল হচ্ছে সবচেয়ে বড় নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট, ঠিক আছে ভাইয়া, ওকে। আরেকটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, সব থেকে ক্ষুদ্রতম, সেটা হচ্ছে স্টেরিওলিন। স্টেরিওলিন গ্লুটিনেন্ট। গ্লুটিনেন্ট, এই স্টেরিওলিন গ্লুটিনেন্ট হচ্ছে একদম সব থেকে ক্ষুদ্রতম ও কাঁটাবিহীন। ক্ষুদ্রতম ও কাঁটাবিহীন। যেহেতু কাঁটাবিহীন অর্থাৎ কাঁটা নাই, কাঁটা মানে কি? ট্রাইকাস, আর নাই মানে কি বলেছিলাম? এ, সেটা হচ্ছে অ্যাট্রাইকাস। অ্যাট্রাইকাস আইসোরাইজা, এটা অপর নাম। ঠিক আছে, এই চার ধরনের। একটা নেমাটোসিস্টের গঠনে তুমি কি কি পড়েছিলে বলতো? একটা নেমাটোসিস্টের বা sorry my disturbance, let me drink some water. ওকে, নিডোসাইটের গঠন। নিডোসাইটের গঠন, নিডোসাইটের গঠন, নিডোসাইটের গঠনে কি ছিল ভাইয়া? নিডোসাইটের গঠনে ছিল একটা ঢাকনা, অপারকুলাম, তাই না? একটা ঢাকনা, অপারকুলাম। তারপর কি? এই যে নেমাটোসিস্ট, চাবুকের মতো স্টেনোটিল ছিল, বার্ব ছিল, বারবিউল ছিল, ছোট ছোট অনেক কাটা ছিল, ছোট ছোট অনেক কাটা ছিল। ঠিক আছে, অপারকুলাম। তারপর আবরণী ছিল একটা, তারপর লম্বা একটা বাহু ছিল যেটাকে আমরা বলেছিলাম শ্যাফট। এই শ্যাফটের গায়ে বড় কাটা ছিল তিনটা, যেটা হচ্ছে বার্ব। ছোট অনেকগুলা কাটা ছিল যেগুলো হচ্ছে বারবিউল। ঠিক আছে, এর এখানে কিছু সুতার মতো জিনিস ছিল যেটা সাইটোপ্লাজমে আবদ্ধ ছিল, যার নাম লেসো। যার নাম লেসো। ঠিক আছে, আচ্ছা, স্টেনোটিল সব থেকে বড় ও আদর্শ নেমাটোসিস্ট। আদর্শ কোনটা? স্টেনোটিল। ঠিক আছে, এটা ছিল আরেকটা অংশ। তো চ্যাপ্টার ম্যাপিং আমরা সুন্দর করে এগিয়ে যাচ্ছি। ওকে, তারপর তোমরা কি পড়েছিলে বলো তো? তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছিলে, হাইড্রার খাবার। হাইড্রার খাবার, আমরা যদি এখানে চলে আসি, হাইড্রার খাবার। হাইড্রা কি ধরনের? হাইড্রা ছোট হলে কি হবে? এটা কার্নিভোরাস, মাংসাশী। এটা হচ্ছে মাংসাশী বা কার্নিভোরাস। ঠিক আছে, হাইড্রা কতটুকু লম্বা হয় বলতো? 10 থেকে 30 মিলিমিটার বা 1 থেকে 3 সেন্টিমিটার। ওকে, নেমাটোসিস্টে পরে তোমরা পড়েছিলে, যেহেতু খাবার পড়েছি, এর পরিপাক। পরিপাক ছিল দুই দুই ভাবে হইতো। একটা হচ্ছে তার যে গহ্বর ছিল সিলেন্টারনে। ওকে, এখন চলে আসে পরিপাক। পরিপাক, পরিপাক দুই ধরনের ছিল, একটা বহিঃকোষীয় পরিপাক, বহির্
কোষীয় পরিপাক, ঠিক আছে, যেটা কোথায় হয়তো সিলেন্টেরন নামক গহ্বরে, সিলেন্টেরন নামক গহ্বর, যার অপর নাম ছিল গ্যাস্ট্রো ভাস্কুলার বা পরিপাক ও সংবহন গহ্বর, ঠিক আছে। ওকে, হাইড্রার বহিঃকোষীয় পরিপাক ছিল, তাই না? হাইড্রার বহিঃকোষে কখনো শ্বেতসার জাতীয় খাবার পরিপাক হইতো না, এখানে কখনোই শ্বেতসার জাতীয় খাবার পরিপাক হইতো না, কোনো শর্করা জাতীয় খাবার পরিপাক হয় না। এখন বুঝছো কেন সে ঘাস খায় না? এই জন্য। আচ্ছা, আরেকটা ছিল, আরেক ধরনের হইতো, সেটা হচ্ছে হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক, যেটা ওই যে পুষ্টি কোষগুলাই হইতো, অন্তঃকোষীয় পরিপাক। আচ্ছা, তারপর মাই ডিয়ার স্টুডেন্টস, হাইড্রার যে আমরা খাবারের মধ্যে কোনগুলো তার ফেভারিট ছিল বলতো? খাবারের মধ্যে ফেভারিট ছিল যার মধ্যে গ্লুটাথিয়ন নামক রাসায়নিক পদার্থ ছিল, সেটা ছিল হার সব থেকে ফেভারিট খাবার, ঠিক আছে। গ্লুটাথিয়ন নামক রাসায়নিক পদার্থ বিশিষ্ট প্রাণী, এর মধ্যে অন্যতম ছিল কি? ক্রাস্টাসিও, ক্রাস্টাসিও পর্বের আর্থ্রোপোডা, ঠিক আছে। ওকে, পরিপাক গেল। তারপর কি ভাই? আমরা চলন পড়েছিলাম, চলন খুব ইম্পর্টেন্ট, চলন খুব ইম্পর্টেন্ট। হাইড্রার চলন বা লোকোমোশন যেটাকে আমরা বলি, চলন অনেকভাবেই তার হয়তো। প্রধান চলন যদি আমাকে বলতে হয় তখন আমি কোনটা বলবো বলতো? শুঁয়োপোকা বা ক্যাটারপিলার, এটার মতো যে চলন ছিল, যেটাকে আমরা বলতে পারি লুপিং। কি বলতে পারি? লুপিং। এই লুপিং এ হাইড্রা দেহের কতটুকু দূরত্ব অতিক্রম করতো? কমেন্ট অন করে দিচ্ছি, একটু বলো তোমরা ঘুমায় গেছো কিনা দেখি, কমেন্ট অন করে একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস। মাই ডিয়ার স্টুডেন্টস বলো যে দেহের দৈর্ঘ্যের কত গুণ বা কতটুকু দূরত্ব সে অতিক্রম করতো লুপিং এর মাধ্যমে? গুড, অর্ধেক, দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করত। এটা লম্বা দূরত্ব অতিক্রম করতে তাকে হেল্প করে, ঠিক আছে। এবং এর মধ্যে কোর্সিকা সবসময়, কোর্সিকা সবসময় উপরে থাকে, কখনোই নিচে আসে না, বা উপরে থাকে ও কোর্সিকার উপর ভর করে সে দাঁড়ায় না, কোর্সিকার উপর ভর করে দাঁড়ায় না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি ছিল ভাইয়া? আরেকটা ছিল সমারসল্টিং, ডিগবাজি, তাই না? আচ্ছা, সমারসল্টিং ডিগবাজি সে দ্রুত দূরত্ব অতিক্রম করত, দ্রুত এবং স্বল্প দূরত্ব, কারণ ডিগবাজি দিয়ে তুমি কত দূর যাবে বলো তো? টায়ার্ড হয়ে যাবে না? আচ্ছা, স্বল্প দূরত্ব অতিক্রম করত, ঠিক আছে। এছাড়াও তার কি ছিল ভাইয়া? তার ছিল গ্লাইডিং, তাই না? স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য। তার ছিল আরোহণ,
অবরোহণ, ঠিক আছে। তার ছিল, এই তোমরা ঘুমাই যাবে না কিন্তু, যে ভাই ঘুমাই যাই, নো নো, পড়তে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনায় সিরিয়াসনেস থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার ছিল যখন সে খাবারে পরিতুষ্ট থাকে, পেট ভরা থাকে, তখন হচ্ছে ভাষা, সে ভেসে থাকতো। যখন পেট ভরা, ঠিক আছে, তো লিখে দিই পেট ভরা অবস্থায়, পেট ভরা অবস্থায়, ঠিক আছে। এবং ভাসতো কেমনে জানো? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাসতো। আচ্ছা, আর এই যে নেমাটোসিস্টের একটা বিশাল বৈশিষ্ট্য ছিল, একবার যে নেমাটোসিস্টে বহন করবে সেটা আর কোনোদিন সে নতুন করে ব্যবহার করবে না, ঠিক আছে। একবার ব্যবহার করে ফেলছে, ডান, শেষ, ঠিক আছে। একবার ব্যবহৃত হয় মাত্র, একবার, বা এক শিকারে একটা নেমাটোসিস্ট, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এবং পরে সেটাকে আবার পুনরায় ব্যবহার না করে সে দেহের মধ্যে হজম করে ফেলে, এবং 48 ঘন্টার মধ্যে আবার নতুন করে নেমাটোসিস্ট সে গজায় ফেলে, কোত্থেকে? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের কি ছিল? আমাদের মোটামুটি একটা ম্যাপিং হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, গ্লাইডিংটা হচ্ছে তোমার শামুকের ন্যায়। গ্লাইডিংটা কি হয়? শামুকের ন্যায় এসে চলাচল করে, ঠিক আছে। শামুক দেখছো না যেমন চলে, সেভাবে। আর এখানে দেখো অনেক কিছু আমরা লিখেছি, অনেক কোষের নাম লিখেছি। গ্রন্থিকোষ, গ্রন্থিকোষ কোথায় বেশি থাকে বলতো? গ্রন্থিকোষ তোমার মুখছিদ্রের চারদিকে, মুখছিদ্রে ও পদতলে গ্রন্থিকোষ বেশি থাকে, দেহকাণ্ডে নাই থাকে না বললেই চল। ওকে, সো এই গ্লাইডিং হচ্ছে শামুকের মতো চলন। সো দেখো কোনটা কিসের মতো কিন্তু পারতে হবে, শামুকের মতো। সে ডিগবাজি দিয়ে দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, একবার ডিগবাজি দিয়ে, ঠিক আছে। ওকে, চলন চলে গেল, এখন চলে আসবো আমরা জনন। হাইড্রার প্রধান জনন প্রক্রিয়াটা কোনটা ভাইয়া? হাইড্রার তো স্বাভাবিক মৃত্যু নাই। হাইড্রার কি আছে? স্বাভাবিক মৃত্যু আছে, নাই? এটা কে বলেছেন? ক্র্যামলে বলেছেন যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। জনন হতে পারে তার অযৌন, হতে পারে যৌন। অযৌন, অযৌন কিভাবে? আইদার মুকুল তৈরি করে অথবা বিভাজন হয়। বিভাজন হতে পারে অনুদৈর্ঘ্য, ঠিক আছে, হতে পারে অনুপ্রস্থ, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, তার যৌন জনন, যৌন জনন কিভাবে হবে? যৌন জনন সম্পন্ন হবে প্রথমে স্পারমাটোগোনিয়া, এখান থেকে হবে প্রাইমারি স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট, যেটা কি ডিপ্লয়েড, 2 সেট ক্রোমোজোম আছে, এটাও ডিপ্লয়েড, 2 সেট ক্রোমোজোম আছে। তারপর এখান থেকে হবে সেকেন্ডারি স্পারমাটোসাইট, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড, 1 সেট ক্রোমোজোম, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন হয়েছে। তারপর এখান থেকে হবে স্পারমাটিড, স্পারমাটিড, এই স্পারমাটিড থেকে স্পারমিওজেনেসিস প্রক্রিয়ায় হবে স্পার্ম, তাই না? ঠিক একইভাবে এই আরেকটা ওভাম লাগবে। ওভামে কি তৈরি হয় বলতো? থাকবে তোমার ওগোনিয়াম, ওগোনিয়া থেকে প্রাইমারি ওসাইট, যেটা কি ডিপ্লয়েড। তারপরে সেকেন্ডারি ওসাইট, তারপরে তোমার ওচিট, পোলার বডিগুলো নষ্ট হয়ে যাবে, তারপর হচ্ছে ওভাম। এই স্পার্ম এবং ওভাম মিলে তৈরি করবে জাইগোট, জাইগোট থেকে হবে মোরুলা, মোরুলা থেকে হবে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা, তারপর অর্গানোজেনেসিস, মানে অঙ্গগুলা তৈরি হবে, ঠিক আছে। তারপর হবে তোমার শিশু হাইড্রা বা হাইড্রোলা, ঠিক আছে। ওকে, তারপর হাইড্রার
তুমি শ্বসন পড়েছো, কি পড়েছো? শ্বসন, হাইড্রার শ্বসন। এই শ্বসন হবে ব্যাপন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। কি হবে? শ্বসন হবে। হাইড্রায় তুমি দেখেছো মিথজীবিতা। কি দেখেছো? মিথজীবিতা। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। মিথজীবিতা। মিথজীবিতায় কি পেয়েছো তুমি? এটা একটা শৈবালের সাথে মিথজীবিতা বা সিম্বায়োটিজম তৈরি করে। একটা হচ্ছে জু ক্লোরেলা, সবুজ শৈবাল, সবুজ শৈবাল বা জু ক্লোরেলা। এখান থেকে হাইড্রা কি নেয়? তার অক্সিজেনটা নেয় এবং তাকে তার কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে দেয়। ঠিক আছে, হাইড্রার বর্জ্য পদার্থ তাকে দেয় এবং ও যে খাবারটা বানায় সেই খাবারটা হাইড্রা নেয়। সে কি পায় বলতো? সে পায় খাদ্য, সে পায় অক্সিজেন, করে বর্জ্য নিষ্কাশন, ঠিক আছে, আর ও পায় কার্বন ডাইঅক্সাইড, পায় আশ্রয়, ঠিক আছে, এবং দেয় খাদ্য। এইভাবে সে মিথজীবিতা বন্টন করে। এখন বলো, এই যে একটা নতুন জিনিস দেখাইলাম, কি দেখাইলাম? চ্যাপ্টার ম্যাপিং ইন তানজিম ভাইস ভিউ, আমার ভিউতে চ্যাপ্টার ম্যাপিং। এটা কেমন লাগলো বলো? তুমি দেখো মোটামুটি এই যে এতক্ষণ কথা বললাম, এই চ্যাপ্টার ম্যাপিংটা করার পর তুমি যখন একদম লাস্ট রিভিশন দিবা বা পরীক্ষার আগে 5 মিনিটে তোমার দেখতে হবে, তুমি মোটামুটি কিন্তু এইটার মধ্যে চোখ বুলিয়ে গেলে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার চোখে ভেসে উঠবে। কেমন লাগছে বলো? অনেক জোশ লাগছে? আচ্ছা, তাহলে তোমাদের কাজ আমি তো একটা করে দিলাম, হাইড্রা। তো তোমাদের কাজ হচ্ছে এই ঘাসফড়িং এবং রুই মাছ এটার চ্যাপ্টার ম্যাপিংটা করা। সুন্দর করে একটা বড় পেজ নিবা, হ্যাঁ, ওই যে ক্যালেন্ডারের পেজ থাকে না, তোমার ক্যালেন্ডারের পেজ নিতে হবে। ক্যালেন্ডারের পেজের মধ্যে মানে বড় পেজের মধ্যে সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টারের পর তুমি চ্যাপ্টার ম্যাপিং, এই যে টেকনিক ওয়াইজ দেখায় দিছি, এইভাবে নিজের মতো করে প্ল্যান করে এই চ্যাপ্টার ম্যাপিংটা করবা। তো তোমার যখন একটা চ্যাপ্টারে নোট করা শেষ হয়ে যাবে, তুমি যদি নোট করো আর কি, নোট করতেও পারো নাও করতে পারো, বাট নোট করো বা না করো বা টুকে রাখো কোনো মতে, সো চ্যাপ্টার ম্যাপিংটাও তুমি যাতে বোঝো এমন করে নোটের পর একটা চ্যাপ্টার শেষে চ্যাপ্টার ম্যাপিংটা করে রাখবা। ঠিক আছে, এটা করতে বেশি সময় লাগবে না। একটা চ্যাপ্টার যদি ভালো করে পড়ো, তুমি 30-35 মিনিটে কি চ্যাপ্টার ম্যাপিংটা সুন্দর করে করতে পারবা। এটা কি সব তো আর লিখতে হবে না, একদম কি ওয়ার্ড গুলা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে রাখা সুন্দর করে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের কাজ দিলাম। আমার সাথে পড়ো বা না পড়ো বায়োলজি, আমি তোমাদের ক্লাস নেই বা না নেই, আমি সবসময় এটা এক্সপেক্ট করবো তোমরা খুব ভালো করে ক্লাসগুলো করবা এবং ক্লাসের শেষে একটা চ্যাপ্টারের শেষে এই চ্যাপ্টার ম্যাপিংটা করবা। কার ভিউতে? তানজিম ভাইস ভিউতে। সো চ্যাপ্টার ভিউ, চ্যাপ্টার ম্যাপিং তানজিম ভাইস ভিউ, তোমার নাম হয়ে যাবে তোমার ভিউতে চ্যাপ্টার ম্যাপিং। ঠিক আছে, করবা নাকি? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আহ ঘাসফড়িং এবং রুই মাছেরটা তোমরা সুন্দর করে লিখে করে আমাকে জমা দিবা, বাট এগুলা করার সময় যাতে সময় নষ্ট না হয় এটা মাথায় রাখতে হবে। অনেকে এটা করতে গিয়ে 3-4-5 ঘন্টা ব্যয় করে ফেলবে, সেটা আমি কখনোই চাই না। সো 1 ঘন্টার মধ্যে যে চ্যাপ্টারটা ভাই রিভিশন দিব, কুইক একবার পড়ে ফেলছি, এখন রিভিশনের মতো করে সুন্দর করে আমি এভাবে ম্যাপিং করব। এটা করতে পারলে করো, যদি সময় নষ্ট করো তাহলে করার দরকার নেই। করবা কিনা বলো? সময় নষ্ট না করে ইফেক্টিভলি এই জিনিসগুলো করবা। এটা শুধুমাত্র তুমি বায়োলজিতে না, তুমি ফিজিক্সে, কেমিস্ট্রিতে সব জায়গায় কাজে লাগাইতে পারো। একটা চ্যাপ্টার পড়ার পর চ্যাপ্টার ম্যাপিং, চ্যাপ্টার থিওরি, ঠিক আছে, চ্যাপ্টারের এই জিনিসগুলো একসাথে লিখে রাখা, এগুলো খুবই হেল্পফুল হবে। ক্লিয়ার? ওকে, গুড। আচ্ছা, তাহলে বাকিগুলো তোমরা একটু করে নিও। এখন আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই, হ্যাঁ। এন্ডোডার্ম আর গ্যাস্ট্রোডার্ম সেম জিনিস, হ্যাঁ। ওকে, একজন লিখছে করবেন, আচ্ছা ঠিক আছে। তার যদি না করে বেটার হয়, কোনো সমস্যা নেই, করার দরকার নেই, হ্যাঁ। বাট আমি চাই তোমরা ভালো করো। ওকে, কমেন্ট অফ করে দিচ্ছি আবার।
ওকে, এখন চলো আমরা কোথায় চলে যাই, আমাদের এমসিকিউ চলে যাই। হ্যাঁ, প্রথম এমসিকিউ দেখো, কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? কোন পদ্ধতিতে লম্বা দূরত্ব অতিক্রম করে? তোমরা, আমি যখন এমসিকিউ গুলো ভালো করে পড়াই, নিজে পড়বে, নিজে আমি যেভাবে লিখি সেভাবে লিখার চেষ্টা করবে, তো এই এমসিকিউ গুলা আর কোনোদিন কোনো জীবনে যাতে তোমার ভুল না হয়। ঠিক আছে? ওকে মাই স্টুডেন্টস, লম্বা দূরত্ব দেখো, ম্যাপিং এর সময় বলেছি লম্বা দূরত্ব অতিক্রমের সময় হাইড্রা কি ব্যবহার করে। অপশনগুলো আমরা অ্যানালাইসিস করি। আর্ট অফ এমসিকিউ সলভিং, ডিগবাজি বা সমারসল্টিং। ঠিক আছে, এটা কি? এটা স্বল্প দূরত্ব, এটা স্বল্প এবং দ্রুততার সাথে চলাচল করায়। ডিগবাজিতে কি হয় বলতো? ডিগবাজিতে এরকম তার এই যে দেহকাণ্ড কোর্শিকা, সেটাকে বাঁকায় ফেলে। ঠিক আছে, তারপর কোর্শিকার উপর ভর করে সে দাঁড়ায়, বুঝছো? তারপর সে আবার উঠে দাঁড়ায়। আবার উঠে দাঁড়ায়, এবার ডিগবাজি সে দেয়। আচ্ছা, দেন হামাগুড়ি, ক্রলিং। ওকে, যেটাকে আমরা বলতে পারি লুপিং। কি বলতে পারি? লুপিং। সে একবার এই তার কোর্শিকা, সেটাকে লুপ তৈরি করে, কোর্শিকা দিয়ে তলটাকে ধরে, তারপর এই জিনিসটাকে এখানে টেনে নিয়ে আসে, এই জিনিসটাকে এখানে টেনে নিয়ে আসে কাছাকাছি, তারপর এটা পাদশক্তির উপর সোজা হয়ে এসে দাঁড়ায়। এটা কি? এটা হচ্ছে তোমার লুপিং বা হামাগুড়ি। এটা হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। লুপিং দিয়ে বেসিক্যালি হাইড্রা কি করে? লম্বা দূরত্বগুলো সে অতিক্রম করে। ঠিক আছে, আর স্বল্প এবং দ্রুত দূরত্ব অতিক্রম করার জন্য ডিগবাজি। সাঁতার, ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে, ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন পেট তার ভরপুর থাকে। গ্লাইডিং কি? খুবই স্বল্প দূরত্ব অতিক্রম করতে গ্লাইডিংটা ব্যবহার করে। গ্লাইডিং বা এমিবয়েড বা শামুকের মতো মুভমেন্ট। সত্য হচ্ছে ভাইয়া হামাগুড়ি বা লুপিং। দেখছো, তো একটা মোটামুটি ভালো করে তুমি এক্সপ্লেন করলা, কতগুলো পড়া হয়ে গেল। তো দ্যাট ইজ শুড বি দ্য আর্ট অফ এমসিকিউ সলভিং। এভাবে এমসিকিউ সলভ করার চেষ্টা করবে। ওকে, দ্রুত চলাচল খেয়াল করে দেখেছো, আমরা ওইটা একটু এক্সপ্লেন করেছি, আমরা কিন্তু এটাও পারবো। দ্রুত চলাচলের জন্য কোনটা ব্যবহার করে সে? দ্রুত চলাচলের জন্য সে ডিগবাজি খায়, দ্যাট ইজ সমারসল্টিং বা ডিগবাজি। ক্লিয়ার? আর ডিগবাজি দিয়ে তুমি কত দূরত্ব যেতে পারবা? খুব বেশি দূরত্ব যেতে পারবা না, কষ্ট লাগবে, টায়ার্ড হয়ে যাবে। সো দ্রুত এবং স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য সে সমারসল্টিং বা ডিগবাজি প্রক্রিয়ায় মুভমেন্ট বা চলন সম্পন্ন করে। নিচের কোনটি দ্বিস্তরী? দ্বিস্তরী মানে কি ভাই? আমরা বলেছি দ্বিস্তরী মানে হচ্ছে মেসোডার্ম নাই, মেসোগ্লিয়া আছে। সো এই যে ভেতরে এন্ডোডার্ম এবং বাহিরে হচ্ছে তোমার একটোডার্ম, মাঝখানে কি? মেসোডার্ম নাই। মেসোডার্ম বদলে থাকে মেসোগ্লিয়া। কি থাকে? ধরো এটা হচ্ছে মেসোগ্লিয়া, সে হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া কি? এরা অকোষীয়। মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয়, অকোষীয় এবং কোষের ভিত্তি স্তর হিসেবে কাজ করে। ঠিক আছে, এই মেসোগ্লিয়াকে ভিত্তি হিসেবে নিয়েই একটোডার্ম এবং এন্ডোডার্মের কোষগুলা থাকে। ওকে, ম্যালেরিয়ার জীবাণু না, ফিতাকৃমি না। ফিতাকৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস, যেটা হচ্ছে প্রথম ত্রিস্তরী। প্লাটিহেলমিনথেস ফিতাকৃমি, সেটা হচ্ছে প্রথম ত্রিস্তরী পর্ব, তোমরা পড়েছো। আচ্ছা, হাইড্রা এটা কি? নিডারিয়া পর্বের প্রাণী। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। আর নিডারিয়া পর্ব হচ্ছে সমুদ্রের ফুল, তাই না? আচ্ছা, প্রবাল। আর নিডারিয়া হচ্ছে নরমালি দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক হয়। ওকে, জোক, জোক অ্যানলিডা পর্বের প্রাণী, সেটা ডিপ্লোপ্লাস্টিক না, সেটা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক। সেটা কি? ট্রিপ্লোপ্লাস্টিক। আর জোককে কি বলা হয় জানো? জোককে বলা হয় প্রাকৃতিক লাঙল। প্রাকৃতিক লাঙল, বুঝছো? আচ্ছা, হাইড্রার খাদ্য নয় কোনটি? দেখো, আমরা বলেছি হাইড্রা হচ্ছে মাংসাশী প্রাণী, মাংসাশী। সো মাংস ছাড়া সে শাক টাক খাবে না। সো সাইক্লপস এটা একটা আর্থ্রোপোড প্রাণী, সো এটা সে খাবে। ড্যাফনিয়া এটা একটা আর্থ্রোপোড, সে এটা খাবে। খণ্ডকায়িত প্রাণী, সেটা প্রাণী। সো প্রাণী যেহেতু সে মাংসাশী, সে কার্নিভোরাস, সে প্রাণীকে খাবে। ছোট ঘাস এটা কি? এটা তো সে খাবে না, কারণ সে হার্বিভোরাস বা শাকাশী না। আর ছোট ঘাস হচ্ছে শাক, সে শাক খাবে না। সো হাইড্রার খাদ্য নয় হচ্ছে ছোট ঘাস। কোনটা ভাইয়া? ছোট ঘাস। ওকে, এখন চলো আসো, হাইড্রার কোন অংশে নিউরোসাইট কোষ সব থেকে বেশি থাকে? কোন অংশে নিউরোসাইট কোষ সব থেকে বেশি থাকে? খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম তার দেহকাণ্ডের মধ্যে একটা অংশ আছে, যে অংশের মধ্যে ছোট ছোট ব্যাটারির মতো অসংখ্য নেমাটোসিস্ট ব্যাটারি আছে। সেই অংশটার নাম কি ছিল? সে অংশের নাম ছিল কোষিকা। এই কোষিকার মধ্যে তার সব থেকে বেশি নেমাটোসিস্ট
বা নিউরোসাইট আছে, নেমাটোসিস্ট আছে, নেমাটোসিস্টটা কই আছে, নিউরোসাইট থেকে তৈরি হয়। ওকে, সো হাইড্রার কোষিকাতে নেমাটোসিস্ট ব্যাটারি আছে, সো এর মধ্যে নিউরোসাইটের সংখ্যা সব থেকে বেশি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। দেন চলে আসো, কোন প্রাণী অযৌন ও যৌন দুইভাবে প্রজনন সম্পন্ন করে? রুই মাছ। রুই মাছে কি অযৌন প্রজনন ছিল? তুমি রুই মাছে একটা আইস খুলে রেখে দিবে, এখান থেকে অন্য একটা রুই মাছ হবে? হবে না। রুই মাছে একটা পাখনা খুলে রেখে দিবে, অন্য একটা রুই মাছ হবে? হবে না। হাইড্রা, হাইড্রা আমরা দেখেছি যৌন জনন হয়, অযৌন জনন হয়। অযৌন জনন কি? মুকুল উদ্গমন এবং বিভাজন। আর যৌন জনন তো আমরা দেখিয়েছি, রাইট? আর ঘাস ফড়িং এটা যেহেতু একটা প্রাণী, এটা শুধুমাত্র যৌন জনন সম্ভব, অযৌন জনন সম্ভব নয়। মৌমাছি সেম। সো শুধুমাত্র হাইড্রারই এই চারটার মধ্যে যৌন এবং অযৌন দুই ধরনের প্রজনন সম্পন্ন হয়। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। হাইড্রা কোন পর্বের অন্তর্গত? দেখো আমরা পড়েছি হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্গত। নিডারিয়া পর্বের অন্তর্গত। সমুদ্রের ফুল বা সমুদ্রের প্রবাল, ঠিক আছে, রেইন ফরেস্ট। পরিফেরা, সবার প্রথম যে পর্ব সেটা হচ্ছে পরিফেরা। এই পরিফেরা কি ভাইয়া? এই পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রায়, অর্থাৎ এর শুধুমাত্র কোষ আছে, কোষীয় মাত্রার প্রাণী। এরা এক কোষী, যেহেতু একটা কোষ তাই টিস্যু তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? আচ্ছা, ওদের এখানে কি থাকে বলতো? ওদের এখানে থাকে তোমার স্পিকিউল নামক কাটা, স্পিকিউল নামক কাটা। তারপর ওদের থাকে ফ্লাজেলাযুক্ত কোষ, কোয়ানোসাইট। কি থাকে? কোয়ানোসাইট। দেখো মনে করতে পারো কিনা। আচ্ছা, এই পরিফেরায় তুমি কি পাও? অস্কিউলাম পাও। এই পরিফেরায় তুমি কি পাও? অসংখ্য পোর বা অস্টিয়া পাও, ছিদ্র পাও। তুমি পরিফেরায় কি পাও? স্পঞ্জোসিল, স্পঞ্জের মতো ছোট ছোট গহ্বর পাও, স্পঞ্জোসিল, তাই না? এই পরিফেরায় তুমি লার্ভা পাও কয়েক প্রকার। দেখছো, আমরা তো একটা এমসিকিউ এর সাহায্যে এটা কিন্তু মোটামুটি একটা পড়ে ফেললাম। আচ্ছা, মলাস্কা। এই মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই মলাস্কাতে তুমি একটা আবরণ পাবা, ম্যান্টল আবরণ, যেটা ক্যালসিয়াম কার্বন দিয়ে তৈরি। এটার রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অর্ধমুক্ত। অক্টোপাস এই মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত, যেটা হচ্ছে ডেভিল ফিশ নামে পরিচিত। ঠিক আছে। আর্থ্রোপোডা সব থেকে বড় পর্ব, যেটা ঘাসফড়িং এর পর্ব। ঠিক আছে। দেহ খণ্ডকায়িত হয়, দেহ কয়েকটা অংশে ভাগ করা থাকে। আর রেচনাঙ্গ কি থাকে? মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। ঠিক আছে। আর মালপিজিয়ান বডি কাদের থাকে? মানুষের থাকে, মানুষের থেকে মালপিজিয়ান বডি। রেচনাঙ্গ অঙ্গ শিখা কোষ বা ফ্লেম সেল কাদের থাকে? প্লাটি হেলমিনথেসের। দেখছো? সো একটা এমসিকিউ তুমি একটু সলভ করলা ভালো করে, কতগুলো এমসিকিউ পড়া হয়ে গেল। এইভাবে এমসিকিউ সলভ করতে হবে। এখন তোমাদের সমস্যা কি জানো? তোমরা একটু দুষ্টুমি করো, যেটা আমার সাথে পড়লে ভালো করে পড়ো। আমি যদি ক্লাসে না আসি তখন তোমরা এইভাবে পড়া বাদ দিয়ে দাও, যেটা খুবই খুবই বাজে কথা, বাজে কাজ। ভাইয়াকে যদি ভালোবাসো, ভাইয়ের ফিয়ারলেস ফাইটার যদি হও, ভাইয়ের কথা সব সময় সব ক্লাসে সব চ্যাপ্টার সব সাবজেক্টের ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে। ওকে, এএফএমসি হচ্ছে আর্ম ফোর্স মেডিকেল কলেজ, কুর্মিটোলা, খুবই ভালো মেডিকেল কলেজ। ঠিক আছে। অনেক অনেক পরীক্ষা দেয়, বাট চান্স কম পায়, কারণ সিট অনেক কম এখানে, 120টা। সো ইট ইজ এ গুড চয়েস ফর মেডিকেল অ্যাসপিরেন্ট। হ্যাঁ, তোমাদের বই কিনতে চাও? আচ্ছা, আপাতত এটা প্যারানোর কিছু নাই, মেডিকেলের যে বইগুলো আমরা করেছি সেটা তোমাদের আস্তে আস্তে দিব। আর তোমরা এই যে প্রি মেডিকেল এখন না, প্রি মেডিকেল এখন না, আপাতত তোমরা ইয়ার ফাইনাল পরীক্ষাটা দাও। ইয়ার ফাইনাল পরীক্ষা দিলে ইনশাল্লাহ জুন জুলাই মাসে তোমাদের প্রি মেডিকেল শুরু করে দিব। বাট বিফোর দ্যাট তোমাদের আমাদের কথা দিতে হবে যে ভাইয়া জুন জুলাই পর্যন্ত খুব ভালো করে পড়বো, জুন জুলাই পর্যন্ত আমি কোনো গ্যাপ রাখবো না, তখন আমি প্রি মেডিকেলে একটা প্ল্যান করে তোমাদের সামনে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে। বাট এর আগে তো মাথায় ব্যথা করার কিছু নাই। কোশ্চেন ব্যাংক যদি না কিনে থাকো, খুব তাড়াতাড়ি আমরা কিছু একটা ব্যবস্থা করছি কোশ্চেন ব্যাংক তোমাদের দেওয়ার, এটা চেষ্টা করছি। ভাইয়ের উপর বিশ্বাস রাখো। আর আপাতত ক্লাসে যেগুলো ভালো করে পড়ে সেগুলো ভালো করে পড়তে থাকো, কোনো গ্যাপ যাতে না থাকে। ঠিক আছে। না, এটা এফএমসি গভর্নমেন্ট মেডিকেল কলেজ বলতে পারো, সরকারির মধ্যে। হ্যাঁ, সাস্ট কি?
শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ভাই আপনি আমাদের সব ক্লাস নেবেন, তাতে মরেই যাবো আমি। কি হলো? একজন বলছে বায়োলজি খুব ভয় পাই। হাই হাই, এ কি বলে? রিনাত জাহান, তুমি ফিয়ারলেস ফাইটার না, ভয় পেলে হবে? তুমি কেন বায়োলজি, কেন কোনো পড়াশোনায় ভয় পাবো না? পড়াশোনায় তোমার খেয়ে ফেলবে, এটা সিংহ ভাগ? নো, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা শখ করে, আশা করে, ভরসা নিয়ে তোমাকে বানাইছে। তো তুমি যদি হীনমন্যতায় ভোগো তাহলে কি হবে? হবে না। সো হীনমন্যতায় ভোগা যাবে না। আমাদের সবসময় কনফিডেন্ট থাকতে হবে, ফিয়ারলেস থাকতে হবে। ঠিক আছে? এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। মেহেদি, সরি, আমি যদি তোমাদের সব ক্লাস নিতে পারতাম আমি অনেক খুশি হইতাম, কিন্তু বলো, আমি একা মানুষ। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত শিক্ষাতে পড়ানো হয়, কিভাবে সবার সব ক্লাস নিয়ে বলো? বাট আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে তোমাদের বেস্ট সার্ভিস, বেস্ট কন্টেন্ট সবসময় দেই। সো আমি ক্লাস, আমি নেই বা যে কেউ নেক, তারা তার বেস্ট টুকু এই ক্লাসে ঢেলে দেয় ইনশাল্লাহ। এবং সেইটুকু যদি তুমি নিতে পারো, সেইভাবে যদি পড়াশোনা করো, অবশ্যই অবশ্যই তুমি ভালো করবে। সো টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, তারপর চলে আসি পরিপাক ও সংবহনের কাজ দুটি সম্পন্ন করে কে? দেখো, পরিপাকও করছে এবং সংবহনও করছে। পরিপাক কি? বহির্কোষীয় পরিপাক করে। আর সংবহন আমরা বলেছিলাম গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, সেই ক্যাভিটি কি ছিল? সিলেন্টেরন। এই সিলেন্টেরন ছিল তোমার পরিপাক এবং সংবহনের কাজ করতে পারা ক্যাভিটি। লসিকা তো পড়েছো তোমরা। লসিকা কি বলতো? লসিকা হচ্ছে আন্তঃকোষীয় তরল। লসিকা হচ্ছে আন্তঃকোষীয় তরল। এই লসিকার সংবহনের জন্য কি দরকার? লসিকা সংবহন তো আমরা পড়েছি, তাই না? আর রক্তরস কি? রক্তের একটা উপাদান হচ্ছে রক্তরস, যার 91 থেকে 92% পানি, তাই না? আর রক্তের 45% হচ্ছে রক্তরস। ঠিক আছে, ওকে। হিমোসিল কি ভাইয়া? হিমোসিল হচ্ছে রক্তে, হিমো মানে রক্ত, ঠিক আছে, সিল মানে গহ্বর। হিমোসিল হচ্ছে রক্তে পরিপূর্ণ গহ্বর, এটা হচ্ছে হিমোসিল, তাই না? তোমরা পড়েছো ঘাসফড়িং এর যে হিমোসিল, ঘাসফড়িং এর যে হিমোসিল সেটা 3টা ভাগে ভাগ করা থাকে। একটা পেরিকার্ডিয়াল অংশ, যেটার মধ্যে হৃৎপিণ্ড থাকে, তাই না? আর ঘাসফড়িং এর হৃৎপিণ্ডটা কি বলতো? ঘাসফড়িং এর হৃৎপিণ্ড হচ্ছে নিউরোজেনিক হৃৎপিণ্ড, আর আমাদের হৃৎপিণ্ড হচ্ছে মায়োজেনিক। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডকে কন্ট্রোল করে আমাদের মাংসপেশি, আর ঘাসফড়িং এর হৃৎপিণ্ডকে কন্ট্রোল করে ঘাসফড়িং এর নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। ঠিক আছে, ওকে। পেরিকার্ডিয়াল, তারপর হচ্ছে পেরিভিসেরাল, যেখানে তার পরিপাক নালীগুলো আছে। দেন হচ্ছে পেরিনিউরাল, যেখানে তার মস্তিষ্ক আছে। ঠিক আছে, এই 3টা অংশে ভাগ করা, রাইট? ওকে, নেক্সট চলে আসি। এটা আমাকে একটু উত্তর দাও তো। এটা আমাকে একটু উত্তর দাও। এটা আমরা অলরেডি বলেছি, চ্যাপ্টার ম্যাপিং এর সময় বলেছি। সো তোমরা একটু উত্তর দাও আমাকে, যে এই জিনিসটা কি। এটা উত্তরটা কি দেখে আমি কমেন্ট গুলো পড়তে থাকি। কমেন্ট পড়া টাফ, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে ওকে, মাসুম মৌ বলছে খ। ওকে ওকে, নুরুজ্জামান, রজন কান্তি, নুরুজ্জামান, ওকে ওকে। মাসুমা, মাহফুজ, আব্দুল্লাহ, পারভেজ, নুসরাত, তাসফিয়া, জেসমিন, মারুফা, রিফাত। আর কয়েকজন ভুল উত্তর দিয়েছো, কয়েকজন সঠিক উত্তর দিয়েছো। তন্ময় সঠিক উত্তর দিয়েছো খ। দেখো, আমরা বলেছিলাম মায়োনিম। মায়োনিম মানে কি বলতো? মায়ো মানে হচ্ছে মাংসপেশি, পেশি। সো মায়োনিম তন্তু কোথায় আছে? মায়োনিম তন্তু আছে পেশি আবরণী কোষে। কোথায় ভাইয়া? পেশি আবরণী কোষে কি আছে? মায়োনিম তন্তু আছে। ঠিক আছে, আর এই পেশি আবরণী কোষটা যখন ভেতরে থাকে, এন্ডোডার্মিসে থাকে, তখন তার নাম হচ্ছে পুষ্টিকোষ। এই পুষ্টিকোষের আবার 2টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ক্ষণপদীয় আর একটা হচ্ছে তোমার ফ্লাজেলা। গুড, ভেরি গুড। তাহলে এখন কমেন্ট অফ করে দিচ্ছে। বায়োলজি তো সব চ্যাপ্টারে আছে না মাই ডিয়ার স্টুডেন্ট? ক্লাস 6 এ সায়েন্স আছে, ওখানে বায়োলজি চ্যাপ্টার আছে। নাইনে আছে, 10-এ আছে, 11-এ আছে, 12 আছে, অ্যাডমিশনে পড়াইতে হয়, মেডিকেলের জন্য পড়াইতে হয়। তো কিভাবে এত ক্লাস নিও মেহেদি? মন খারাপ করবো না, বাট যেটা বলছি, সবার প্রতি বিশ্বাস রেখে সব ভাইয়াদের ক্লাস সমান গুরুত্ব দিয়ে করবে, সমানভাবে পড়াশোনা করবে, ইনশাল্লাহ তুমি ভালো করবে। ওকে, নেক্সট চলে আসি। নিচের কোন কোষটি হাইড্রার এপিডার্মিস? এপিডার্মিস মানে কি বলতো? বাহিরে, হাইড্রার বাহিরে আছে। ঠিক আছে, তো বাহিরের যে স্তরটা আছে, বাহিরের স্তরে কোন কোষগুলো আছে এটা একটু পড়তে হবে। দেখো, বাহিরের স্তরের কোষটা ইন্টারস্টিশিয়াল কোষ,
বাহিরে আছে, ভেতরেও আছে। ক্ষণপদীয় কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ। খেয়াল করো, সংবেদী, স্নায়ু, ইন্টারস্টিশিয়াল এগুলো তো কোথায় আছে? বাহিরেও আছে, ভেতরেও আছে। কিন্তু ক্ষণপদীয় কোষ আমরা বলেছিলাম পেশি আবরণী কোষের একটা কি বলা যায় অ্যাডাপ্টেশন হচ্ছে পুষ্টিকোষ। এই পুষ্টিকোষ যখন ভেতরে থাকে তখন তার কিছু ক্ষণপদ বিস্তার করে সে। সো ক্ষণপদীয় কোষগুলা কই থাকবে? ক্ষণপদীয় কোষগুলা শুধুমাত্র ভেতরের স্তরে থাকবে। কোন স্তরে ভাইয়া? ভেতরের স্তরে। কোন স্তরে? ভেতরের স্তরে। ঠিক আছে? ওকে। হাইড্রা, নেমাটোসিস্টের আবরণ কোন উপাদানে তৈরি? দেখো, নেমাটোসিস্টের আবরণ মাথায় রাখবা, আবরণগুলা কোন উপাদানে তৈরি হবে? নেমাটোসিস্টের আবরণটা তৈরি হয় কাইটিন দিয়ে। কি দিয়ে তৈরি হয় ভাইয়া? কাইটিন দিয়ে তৈরি হয় নেমাটোসিস্টের আবরণ। বুঝছো? নেমাটোসিস্টের আবরণ হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। আর নেমাটোসিস্ট তোমরা জানো নিউরোসাইট, নিউরোসাইটের একটা অংশ হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের ভিতরে কি আছে? অপারকুলাম আছে, এ আছে, সে আছে, তাই না? অনেকগুলো আছে, আমরা এখানে চ্যাপ্টার ম্যাপিং এ দেখিয়েছিলাম। দাঁড়াও, নিউরোসাইট বলছি, আচ্ছা এটা নেমাটোসিস্টে গঠন হবে, গঠন আছে। ওকে, অর্থাৎ নেমাটোসিস্ট হচ্ছে নিউরোসাইটের একটা পার্ট। ঠিক আছে, নেমাটোসিস্ট নিউরোসাইটের একটা পার্ট। আর এই নেমাটোসিস্টের আবরণ কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি ভাইয়া? কাইটিন দিয়ে তৈরি। আর মাথায় রাখবা, যদি তোমাকে বলে নিডোসাইটের আবরণ কি দিয়ে তৈরি? নিডোসাইটের আবরণ, নিডোসাইটের আবরণ, এই নিউরোসাইটের আবরণ তোমার তৈরি হচ্ছে ফসফোলিপিড দিয়ে। কি ভাইয়া? ফসফোলিপিড দিয়ে নিউরোসাইটের আবরণ তৈরি। ফসফোলিপিড দিয়ে কি তৈরি? নিউরোসাইটের আবরণ তৈরি ফসফোলিপিড দিয়ে। বইয়ে আছে, হ্যাঁ। প্রোটিন ও লিপিড, ফসফোলিপিড থাকতে পারে, বাট তোমাদের বইয়ে যাওয়া প্রোটিন লিপিড এটাই আমরা দিলাম। ঠিক আছে, তাহলে কোনটার আবরণ বলছে এটা ভালো করে পড়তে হবে। যদি নিউরোসাইট বলে তাহলে হচ্ছে প্রোটিন এবং লিপিড, আর যদি নেমাটোসিস্ট বলে তখন হচ্ছে কাইটিন। মাই ডিয়ার স্টুডেন্ট, সেলুলোজ তোমরা পড়েছো, সেলুলোজ কোথায় থাকে বলো তো? সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান, কোষ প্রাচীরের, তাই না? আচ্ছা, আর গ্লাইকোজেন হচ্ছে প্রাণীজ স্টার্চ, আমাদের যকৃত এবং কোথায়? মাংসপেশিতে অসংখ্য গ্লাইকোজেন থাকে। আর স্টার্চ হচ্ছে উদ্ভিদের প্রধান শর্করা, উদ্ভিদের সঞ্চিত শর্করা। ঠিক আছে, এটা আমরা পড়ছি। ক্লিয়ার? আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কলেজে হয়তো অনেকের কোষ রসায়ন চ্যাপ্টারটা চলছে, রাইট? তুমি ইউটিউবে চলে যাবা, আমাদের শিখো চ্যানেলে গিয়ে আমার কোষ রসায়নের উপর একটা এলাবোরেটেড ক্লাস আছে, সেটা দেখে ফেলবা। আর হ্যাঁ, তোমরা তোমাদের পেইড ব্যাচ স্টুডেন্টস, তো তোমাদের তো আর্কাইভ আছে। আর্কাইভ থেকে দেখবে অণুজীব আমি নিয়েছি, কোষ রসায়ন আমি নিয়েছি। অণুজীব, কোষ রসায়ন তোমরা খুব ভালো করে পড়ে ফেলবা, যদি যদি তোমাদের কলেজে ওই সিলেবাসটা থাকে। ঠিক আছে, অণুজীব, কোষ রসায়ন দুইটা আমি নিয়েছি। আবার পরিপাক যদি থাকে, জুলজি, সেটা আমি নিয়েছি, তোমাদের আর্কাইভে আছে, সেটা ভালো করে পড়ে ফেলবা। আচ্ছা, হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, দেখো আমরা চ্যাপ্টার ম্যাপিং যখন করি তখন কিন্তু পড়ে ফেলেছি। হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা ছিল? যার মধ্যে কোনো কাঁটা নাই, সেটা কি ছিল? স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, সেটা ছিল ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। ওকে, হাইড্রার খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায় কোন কোষ ব্যবহৃত হয়? হাইড্রার খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষায় তার যে আত্মরক্ষার জন্য বা চলার জন্য বা বলতে পারো কোনো কিছুকে শিকার করার জন্য যে কোষটা, সেটা ছিল নিউরোসাইট কোষ। নিউরোসাইট কোষ, যেটা নিডারিয়া পর্বের প্রাণীদের একটা অনন্য বৈশিষ্ট্য, নিউরোসাইট কোষ। ঠিক আছে, ওকে। বুদবুদ সৃষ্টি করে, বুদবুদ বা বাবল তৈরি করে, বুদবুদ বা বাবল তৈরি করে। দেখবা অনেক সময় তুমি সাবান দিয়ে যখন তুমি ইয়ে করো বা হুইল পাউডার নাও, তখন হুইল পাউডার এখানে নিয়ে হাতে ফু দিলে কি একটা বাবল তৈরি হয়। আর হুইল পাউডারটা কি পিচ্ছিল না? সো এইরকম মিউকাস জাতীয় বা আঠালো জিনিস থেকে বাবল তৈরি হয়। আর আঠালো জিনিসকে ক্ষরণ করে, আঠালো জিনিস ক্ষরণ হয় তোমার গ্রন্থি কোষ থেকে। কোন কোষ থেকে? গ্রন্থি কোষ থেকে। ঠিক আছে, কোন কোষ থেকে? গ্রন্থি কোষ থেকে। আর এই গ্রন্থি কোষ কই থাকে? হাইপোস্টমে, দেহকাণ্ড পাদচাকতি। কোন জায়গায়? পাদচাকতিতে সব থেকে বেশি গ্রন্থি কোষ থাকে। এই পাদচাকতিতে থাকা গ্রন্থি কোষগুলা আলটিমেটলি কি করে? এই বাবল বা বুদবুদ তৈরি করে, হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে। ঠিক আছে, বুদবুদ সৃষ্টি করে, হাইড্রাকে পানিতে ভাসতে সহায়তা করে কোনটি? পাদচাকতিতে থাকা গ্রন্থি কোষ, পাদচাকতিতে থাকা গ্রন্থি কোষ।
জুক্লোরেলা হাইড্রার কোথায় থাকে? একটোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, মেসোক্লিয়াস, সিলেন্টেরন। থাকার জন্য একটা ফাঁকা জায়গা দরকার, একটা রুম দরকার। রুমে যদি ফাঁকা জায়গা না থাকে তুমি থাকতে পারবে না। সো হাইড্রার ফাঁকা জায়গা কোনটা? তার গহ্বর। তার গহ্বরের নাম কি? সিলেন্টেরন। দ্যাট মিনস এই জুক্লোরেলা যে শৈবালটা আছে সেটা হাইড্রার কোন জায়গায় থাকে? গ্যাস্ট্রোডার্মিসে। ওয়েট এ মিনিট। গ্যাস্ট্রোডার্মিসে। হ্যাঁ, গ্যাস্ট্রোডার্মিসে পেশিয়াবরণী কোষে থাকে। সরি, মাই ব্যাড। জুক্লোরেলা থাকে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের পেশিয়াবরণী কোষে। কি ভাইয়া? পেশিয়াবরণী কোষ বা পুষ্টি কোষে থাকে। ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখবা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তার দিয়ে রাখবা। যেটা ভাইয়াও ভুল করে ফেলছে তাহলে আমিও ভুল করে ফেলতে পারি। ঠিক আছে, এরকম হয়। বাট গ্যাস্ট্রোডার্মিসটা তো একদম লেগে থাকে সিলিন্ডারের সাথে, তো ওই জায়গায় কিছুটা থাকতে পারে, একদম যে ভুল এরকম না। সো গ্যাস্ট্রোডার্মিসে মেইনলি থাকে, বই এটা দেওয়া আছে, এটা একটু ভালো করে পড়ো। আচ্ছা, যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পারস্পরিক সহাবস্থানে উপকৃত হয়, একে অপরের উপকার করছে, ঠিক আছে, একে অপর পাশাপাশি আছে, একসাথে আছে, কিন্তু তারা ভিন্ন ভিন্ন প্রজাতির, তখন আমরা কি বলি? তাদের মিথজীবী বলি, তাই না? কি বলি? মিথজীবী। আর মৃতজীবিতা কি? ধরো ছত্রাক একটা মৃত প্রাণীর উপর জন্মাইছে, সেটা হচ্ছে মৃতজীবিতা। পরজীবিতা কি? দুইটা ভিন্ন প্রজাতি, কিন্তু কেউ কারো উপকার করছে না, বরং অপকার করছে, অর্থাৎ তারা কৃতঘ্ন। কৃতঘ্ন, ঠিক আছে, কৃতঘ্ন তো বোঝো। এটা হচ্ছে কৃতজ্ঞ, যে উপকার করছে, আচ্ছা, এটা স্বীকার করছে। এটা হচ্ছে অকৃতজ্ঞ, স্বীকার করে না। এটা হচ্ছে কৃতঘ্ন, ওইটা কি? উপকার তো স্বীকার করে না, বরং অপকার করে, লাইক উপকারের ঘাড়ে লাথি দেয়। সো এটা হচ্ছে পরজীবিতা। এটা কি? পরজীবিতা, কৃতঘ্নতা। আর পরভোজিতা কি? এই যে যেমন আমরা আমরা কি শাক খাই, ঠিক আছে, আমরা গরুর মাংস খাই, আমরা অর্থাৎ খাবারের জন্য আমরা অপরের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে পরভোজিতা। ওকে, হিপনোটক্সিন, এটা আমরা পড়েছি। হিপনোটক্সিন কই থাকে? হিপনোটক্সিন থাকে তোমার নিডোসাইটে। কোথায় থাকে? নিডোসাইটে। হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। কি? হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। ওকে, হাইড্রার হিপনোটক্সিন কি দিয়ে তৈরি দেখছো? যাই বলি তাই প্রশ্ন, সেগুলো তোমরা পারবে ইনশাল্লাহ। প্রোটিন এবং ফেনল দিয়ে হাইড্রার হিপনোটক্সিন তৈরি হয়। ঠিক আছে, ওকে। ট্রিপসিন তো পড়েছো। ট্রিপসিন কি? এটা প্রোটিন পরিপাককারী এনজাইম, যেটা কোত্থেকে আসে? অগ্নাশয় রস থেকে আসে, রাইট? ফেনল তো আমরা বলেছি, রাইট? আচ্ছা, এখন দেখো, হাইড্রা থেকে প্রচুর প্রশ্ন হয়। তুমি যে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ পড়বা, তোমার সব থেকে বেশি প্রশ্ন হবে ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় হাইড্রা এবং রুই মাছ থেকে। হাইড্রা এবং রুই মাছ থেকে। সো এই দুইটা ভালো করে পড়তেই হবে, এই দুইটা ভালো করে পড়তে হবে। তার মানে ঘাসফড়িং পড়বো না? পড়বো, বাট ঘাসফড়িংটা একটু হাইড্রা, রুই মাছ পড়ার পর টেকনিক ওয়াইজ পড়তে হবে, ঠিক আছে? কারণ ঘাসফড়িং অনেক পড়া, সবগুলা পড়তে গিয়ে যদি আমি কিছু মনে না রাখতে পারি, সেটা বিপদ। আর আমি তোমাদের মনে হয় যখন রুই মাছের প্রথম ক্লাসটা নেই, তখন হাইড্রা এবং ঘাসফড়িং থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দিয়েছিলাম। সো তোমাদের কাজ হবে ওই ইম্পর্টেন্ট টপিক গুলা ঘাসফড়িং থেকে আগে পড়া, তারপর অন্য কিছু পড়া, ঠিক আছে? আচ্ছা, পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? আকারে নারীর চেয়ে বড়, নবম খণ্ডাংশ জনন ছিদ্র থাকে, সপ্তম অষ্টম খণ্ডাংশ মিলে জনন ছিদ্র গঠিত হয়, প্রশস্ত উদর থাকে। কোনটা সঠিক? নবম খণ্ডাংশে জনন ছিদ্র থাকে, এইটা সঠিক। আর আকারে ছোট হয়। তোমরা সবাই বই বের করো, বই বের করে তুমি পুরুষ এবং স্ত্রী হাইড্রা ঘাসফড়িং এর পার্থক্য খুব ভালো করে দাগায় ফেলো। সবাই বই বের করো, আমি তোমাদের সময় দিচ্ছি। পুরুষ এবং নারী ঘাসফড়িং এর পার্থক্য। দেখো, বই সুন্দর করে বলা আছে, পুরুষ কেমন হয় দেখতে? ছোট হয়, পা হয় লম্বা, ঠিক আছে। নবম খণ্ডমে থাকে সাবজেনিটাল প্লেট এবং জনন ছিদ্রের আবরণ হিসেবে কাজ করে, ঠিক আছে। আর নারীর ক্ষেত্রে নবম খণ্ডকে থাকে তোমার ওভিপোজিটর। কি থাকে? ওভিপোজিটর। পুরুষের ক্ষেত্রে দশম খণ্ডকে থাকে অ্যানাল সার্কি। অ্যানাল সার্কি যেটা সঙ্গম অঙ্গ হিসেবে কাজ করে। আর 11তম খণ্ডকে থাকে সুপ্রা অ্যানাল প্লেট। সুপ্রা অ্যানাল প্লেট, যা পায়ুছিদ্রের ঢাকনা হিসেবে কাজ করে, ঠিক আছে। আর জনন রন্ধ্র কোথায় থাকে? নবম খণ্ডকে, ঠিক আছে। আর অষ্টম ও নবম খণ্ডক মিলে নারীর জনন ছিদ্র তৈরি করে। অষ্টম নবম মিলে নারী ঘাসফড়িং এর জনন রন্ধ্র বা জনন ছিদ্র তৈরি করে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঘাসফড়িং এ ভ্রূণোত্তর পরিস্ফুটনে
কোন ধরনের রূপান্তর দেখা যায়? তোমরা রূপান্তর পড়েছো, এই প্রাপ্য পড়ায় দিচ্ছে না রূপান্তর? এই বলো তোমার স্টুডেন্টস। মাই স্টুডেন্টস, প্রাপ্য পড়াইছে না? ঘাসফড়িং প্রজনন পড়াইছে না? হ্যাঁ, পড়াই দিছে, গুড, ভেরি গুড। আচ্ছা, সো রূপান্তর দুই ধরনের হয়, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ রূপান্তর। আহ অসম্পূর্ণ রূপান্তর, যেটার নাম হচ্ছে তোমার হেমি মেটাবোলাস। খেয়াল করো, হেমি মেটাবোলাস। হেমি মেটাবোলাস এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, হেমি মেটাবোলাস। এবং ঘাসফড়িং এর এই যে অবস্থা, সেটা কি বলা হয়? সেটা বলা হয় নিম। কি বলা হয়? নিম। আর যদি সম্পূর্ণ রূপান্তর হতো তখন আমরা কি বলতাম? লার্ভা বলতাম। রূপান্তরটা যে হয় সেটা কি হয়? মোল্টিং করে। কি করে ভাইয়া? মোল্টিং করে। মোল্টিং কয়বার হয়? 5 বার মোল্টিং করে একটা পূর্ণাঙ্গ ঘাসফড়িং হয়। ঠিক আছে। আচ্ছা, মোল্টিং এর মাঝ বরাবর বা দুইটা মোল্টিং এর মধ্যবর্তী জায়গাকে কি বলা হয়? ইনস্টার। কি বলা হয়? ইনস্টার। আর এটা প্রধান হরমোনটা কোনটা? একডাইসন হরমোন। এটা প্রধান হরমোনটা কোনটা? একডাইসন হরমোন। ঠিক আছে ভাই, একটা কথা ছিল। কে বলছে? আচ্ছা, কাশফিয়া, হ্যাঁ বলো। আহ মারিয়া বলছে ভাইয়া দাগানো বই সবাইকে কিন্তু আমি জানিয়ে দিয়েছি, 1 ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ তোমাদের ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে যে যে চ্যাপ্টার পড়ানো হয়েছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সবগুলো চ্যাপ্টারে দাগানো বই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। চ্যাপ্টার 1 পড়ো নাই? পড়ে ফেলবা। আচ্ছা, আগে কাশফিয়ারটা শুনি, কাশফিয়া কি বলতেছে, তারপরে হচ্ছে আর আসমিনা তোমারটা শুনবো, সমস্যা নেই। ইমাগো বা নিম্ফ দুইটা সেম? কই, এখন কোনো কথা নেই, কাশফিয়ার কথা তো পাই না। ব্রেক দেন না, এই কথা মানবো না। কিসের ব্রেক? কোন লেখক? বোটানির ক্ষেত্রে আবুল হাসান এবং আব্দুল আলিম স্যার, আজিবুর রহমান স্যার, মানে যা যা দরকার বায়োলজির সব রাইটারের বই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। বাট এখন পড়বা একটাই, আবুল হাসান, আর জুলজির ক্ষেত্রে গাজী আজমল। বাকিগুলো পরে পড়বা। অ্যাপে দিব তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে কন্টেন্ট আছে সেইখানে। কই, এখন তো কাশফিয়ার কথা পাই না। কাশফিয়া, আসমিনা, কারো কথাই পাই না, দেখছো? শপে প্রিমেডিকেল বই চেষ্টা করছি, কিন্তু সব তো আমার কন্ট্রোলাধীন না, বুঝতে হবে, বুঝছো? টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, অপারেশনাল ব্যাপার স্যাপার আছে, ওগুলো তো ওরা মেনটেন করে। শাহান বলছে আমার আইডল ভাই আপনি, থ্যাংক ইউ, and work hard and make me proud with your success. মেহেদি আমাকে অর্ডার দিয়েছে। আচ্ছা মেহেদি, এভাবে বলেন আমার ভাই। গাইড দরকার নাই, বইয়ের পর আমাদের প্র্যাকটিস বইটা পড়লেই হবে, গাইড দরকার নাই। মোল্টিং কি? ওই যে খোলস পাল্টায়, এটা হচ্ছে মোল্টিং। দেখবো মানুষের মধ্যে মোল্টিং দেখা যায়, সে খোলস পাল্টায়। আর মানুষের খোলস হচ্ছে তার আচার আচরণ। তার আচার আচরণ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, সে তোমাকে চিনতো কিন্তু এখন না চেনার মতো ভাব করে, এগুলো হয়। জিএসটি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। হ্যাঁ, সবার আইডল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুড, এটাই হওয়া উচিত। ভাই বায়োলজি কিভাবে পড়তে হয়? মারুফ, ফিয়ারলেস মেথডে পড়তে হয়। আমি অনেকবার বলেছি। আমার মতো হতে চাও, আমার থেকে বেটার হও। আমার মতো হইতে হবে না, আমার থেকে বেটার হও। ও, আসমিনা বলছে দাগানো বই কি? অর্থাৎ ধরো বইটা যখন পড়ো, হ্যাঁ, বইয়ের লাইনগুলো থেকে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়, ওইগুলা দাগায় দাও, এটা হচ্ছে দাগানো বই, বুঝছো?
রুই মাছের ব্যবহারিক ক্লাস হবে। আমি একটু সময় করতে পারছি না, আমার তো বিসিএস পোস্টিং দিয়ে দিবে, সেটা নিয়ে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। তো ইনশাল্লাহ ওটা আমি রেকর্ড করে তোমাদের দিয়ে দিব, যখন রেকর্ড করে দিব তখন জানিয়ে দিব তোমাদের। হ্যাঁ, টেনশন নিও না। তোমাদের কাজ হচ্ছে আগামী শুক্রবার দিন, ঠিক আছে, অ্যাপে ঢুকে এই ব্যবহারিক ক্লাসটা খোঁজা। না, কাশ্মীরের কথা খুঁজেই পেলাম না। ইতি বলছে ভাই আপনি আমার কখনো রিপ্লাই দেন না কেন? এই যে তোমার কমেন্টটা পড়লাম, পড়ার টাইম বের করতে পারি না। রাফসান, আচ্ছা আজকে ক্লাসে এসে একটা ভিডিও দেখাবো তোমাদের, ওইটা দেখে পড়ার টাইম বের করতে পারবা। ঠিক আছে ভাই, বিসিএস এর পোস্টিং হয়ে যাচ্ছে, আপনি কি আমাদের পড়াবেন না? আচ্ছা দেখা যাক, টেনশন নিও না, ইনশাল্লাহ আছি। ওকে, চলো বাকিটা শেষ করি, অনেকটা অংশ বাকি বুঝছো, অনেকটা অংশ বাকি। ওকে আসো। মৃদু আলোয় পুঞ্জাক্ষী কি ধরনের প্রতিবিম্ব তৈরি করে? আমি বলেছিলাম যে তুমি যখন অন্ধকারে দেখতে চাও তখন তোমার একটা সুপার পাওয়ার দরকার। সো মৃদু আলো, অল্প আলো দেখতে হলে কি সুপার পাওয়ার দরকার, এভাবে মনে রাখবা। সো মৃদু আলোতে কি হয়? সুপার পজিশন। কি ভাইয়া? সুপার পজিশন, মাথায় রাখবা। সুপার পজিশন হচ্ছে ঝাপসা, ঠিক আছে। আচ্ছা, আর যদি খুব অনেক লাইটে, যেখানে অনেক অনেক আলোর তীব্রতা আছে, তখন হচ্ছে অ্যাপোজিশন। তখন কি ভাইয়া? অ্যাপোজিশন। সেটা হচ্ছে কি খণ্ডচিত্র তৈরি করে এবং আলটিমেটলি ঝাপসা হয় না, একদম ক্লিয়ার হয়। হ্যাঁ, ওকে। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম, ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি ছিল? হিমোসাইট। কি ছিল ভাইয়া? হিমোসাইট। কি ভাইয়া? হিমোসাইট। এটা ছিল ঘাসফড়িং এর রক্তকণিকার নাম। ঘাসফড়িং এর রক্ত কি সাদা ছিল? কারণ সেখানে হিমোগ্লোবিন ছিল না। আর যেহেতু হিমোগ্লোবিন ছিল না, ঘাসফড়িং এর রক্ত অক্সিজেন বা গ্যাসীয় আদান প্রদান করতে পারে না, রাদার দে হেল্প ইন excretory materials and nutritional substance transmission. ওকে। হ্যাপাটিক সিকা কয়টি? 6 জোড়া বা 12টি হ্যাপাটিক সিকা, মাথায় রাখতে হবে। 6 জোড়া বা 12টি। তো বলছে কয়টি মানে 12টি, যদি বলতো কয় জোড়া তখন হতো 6 জোড়া। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে? আলো গ্রহণ করে কোন অংশটি? আলো গ্রহণ করে কোন অংশ, অর্থাৎ আলো প্রবেশ করে কোনটা দিয়ে? কর্নিয়া দিয়ে। আর এই কর্নিয়া তৈরি হয় 2টি কর্নিয়াজেন কোষ থেকে। আর ক্রিস্টালাইন কোন কোষ থাকে? 4টি। আর র্যাবডোমে তোমার প্রতিবিম্ব তৈরি হয়। কি তৈরি হয়? প্রতিবিম্ব তৈরি হয়, তাই না? আর পুঞ্জাক্ষীর কয়টা অংশ আছে? 10টা অংশ আছে, যেটা ভিত্তি পর্দার উপর অবস্থিত থাকে। ঘাসফড়িং এর কোন গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন খরিত হয়? জুভেনাইল হরমোন এমন একটা হরমোন যেটা ঘাসফড়িংকে কি করে জানো? সব সময় একটা যুবক রাখে, অর্থাৎ তার মধ্যে কি বলা যায়, বন্ধ্যাত্ব বা বৃদ্ধ অবস্থা আনতে দেয় না, ঠিক আছে, অর্থাৎ লার্ভা অবস্থায় রাখে বলতে পারো। জুভেনাইল হরমোন তাকে সবসময় ছোট রাখে, ছোট রাখে, সবসময় ছোট রাখে। ওগুলো কোত্থেকে আসে বলতো? এটা অনেক অনেক কনফিউশন তুমি দেখবা। কর্পোরা অ্যালাটা, প্রোথোরাসিক, কর্পোরা কার্ডিয়াকা, মাথায় রাখবা। এটা মস্তিষ্কের পেছনে কিন্তু, মস্তিষ্কের পেছনে কিন্তু অন্ত্রের সামনে এমন একটা গ্রন্থি আছে, সেখান থেকে আসে। সেটা হচ্ছে কর্পোরা অ্যালাটা। সেটা হচ্ছে কর্পোরা অ্যালাটা। কি ভাইয়া? কর্পোরা অ্যালাটা থেকে আসে জুভেনাইল হরমোন। আর কর্পোরা কার্ডিয়াকা থেকে আসে তোমার গ্রোথ হরমোন। কি ভাইয়া? গ্রোথ হরমোন আসে কর্পোরা কার্ডিয়াকা থেকে। গ্রোথ হরমোন আসে কর্পোরা কার্ডিয়াকা থেকে। আর কর্পোরা অ্যালাটা থেকে আসে জুভেনাইল হরমোন। প্রোথোরাসিক গ্রন্থি থেকে আসছে তোমার যে প্রধান হরমোনটা আছে মোল্ডিং এর, একডাইসন হরমোন। কি হরমোন? একডাইসন হরমোন। একডাইসন হরমোন, একডাইসন হরমোন, যেটা কি করে? একডাইসিস বা মোল্টিং করে। আর এই যে ইন্টারসেরেব্রাল গ্রন্থি কোষ, এই ইন্টারসেরেব্রাল গ্রন্থি কোষ যেটা মস্তিষ্ক, মস্তিষ্ক অবস্থান করে, সেখান থেকে কি আসে বলতো? এখান থেকে আসে প্রোথোরাসিকোট্রপিক হরমোন। প্রোথোরা
সাইকোট্রপিক হরমোন। এটা নাম থেকে দেখো, এটা নাম হচ্ছে প্রোথোরাসিকোট্রপিক, অর্থাৎ এটা এই যে প্রোথোরাসিক গ্রন্থি যেটা আছে, এই প্রোথোরাসিক গ্রন্থিকে কি করে বলে, এই তুই এই কাজটা কর, অর্থাৎ তুই একডাইসন হরমোনটা ক্ষরণ কর। অর্থাৎ প্রোথোরাসিকোট্রপিক হরমোন এটা প্রোথোরাসিক গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে এবং সেইখান থেকে নিয়ন্ত্রিতভাবে একডাইসন হরমোন ক্ষরিত হয়। ওকে, লার্ভাকে সচরাচর কোন নামে ডাকা হয়? লার্ভাকে কোন নামে ডাকা হবে? নিম। ওকে, ঘাসফড়িং দেহের উভয় পার্শ্বে মোট কয়টি স্পাইরাকল? স্পাইরাকল মানে হচ্ছে তোমার শ্বসন ছিদ্র। ঘাসফড়িং এ 10 জোড়া, কয়টা ভাইয়া? 10 জোড়া শ্বসন ছিদ্র আছে। 10 জোড়া মানে কি? 20টি। 10 জোড়া মানে কি? 20টি। দুই জোড়া বক্ষতে এবং 8 জোড়া উদরে। এই 10 জোড়া স্পাইরাকল বা শ্বসন ছিদ্র আছে। 10 জোড়া মানে হচ্ছে 10 × 2 দ্যাট ইজ 20। পতঙ্গের দেহখণ্ডকে কাইটিনময় প্লেটের মতো অংশকে কি বলা হয়? কাইটিনময় প্লেটের মতো অংশকে কি বলা হবে? তোমরা সবাই পড়েছো, কাইটিনময় প্লেটের মতো অংশকে বলা হয় স্ক্লেরাইড। আর এই স্ক্লেরাইড গুলা ঘাসফড়িং এর মাথায় সূচার বন্ধনীতে আবদ্ধ থাকে। আর স্ক্লেরাইড যখন অঙ্কীয় দিকে থাকে তখন আমরা বলি সেটাকে স্টার্নাম, ঠিক আছে? আর যখন পিঠের দিকে থাকে তখন আমরা বলি টার্গাম। আর যখন পাশের দিকে থাকে পার্শ্বীয়, তখন আমরা সেটাকে বলি প্লুরাইড। কি বলি? প্লুরাইড বলি। এটা তুমি জানো। ঘাসফড়িং এর রেচন অঙ্গ দেখো, আমরা বলেছি মালপিজিয়ান নালিকা, এটা হচ্ছে ঘাসফড়িং এর রেচন অঙ্গ। আর ফ্লেম সেল সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। আর মালপিজিয়ান বডি কাদের থাকে? মানুষের। বুঝছো? ঘাসফড়িং এর প্রতিটি পুঞ্জাক্ষিতে কতগুলা ওমাটিডিয়াম থাকে? এটা রেঞ্জ ভ্যারি করে 1800 থেকে 2000, বাট এখানে কোনটা দিয়েছে? 2000 দিয়েছে। ওকে, ঘাসফড়িং এর হৃদযন্ত্রে এটা হবে, হ্যাঁ, কয়টি প্রকোষ্ঠ আছে? তোমরা জানো ঘাসফড়িং এর 7টি প্রকোষ্ঠ আছে। আর হৃদযন্ত্র একটা পেশি দিয়ে কি থাকে? পেশি দিয়ে কি থাকে বলতো? এরা টানা দেওয়া থাকে, সেটা হচ্ছে অ্যালারি পেশি। আর ছিদ্রগুলা সেটা কি? অস্টিয়া। ঘাসফড়িং স্পাইরাকলকে ঘিরে রাখে, স্পাইরাকল বা ছিদ্রগুলোকে ঘিরে রাখে যাতে চুপসে না যায়, কারা বলতো? ঘিরে রাখে হচ্ছে তোমার পেরিট্রিম। পেরি মানে চারদিকে থাকা, আর চারদিকে থাকা মানে কি? ঘিরে থাকা। সো পেরিট্রিম হচ্ছে এই যে স্পাইরাকলকে ঘিরে রাখে। আর টিনিডিয়া কি করে বলতো? এই যে ট্রাকিউল যেগুলো আছে সেগুলো যে চুপসে না যায় সেটার জন্য হেল্প করে কে? টিনিডিয়া। আর এই ট্রাকিউলের ভেতরের পর্দাকে বলা হয় ইন্টিমা। কি বলা হয়? ইন্টিমা বলা হয়। রুই মাছের আইস, এটা তো আমরা পড়েছি। রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড ধরনের। কি ধরনের? সাইক্লয়েড। এই জ্ঞানের আইস পাওয়া যাবে সার্কোপটেরিজিতে। সার্কোপটেরিজিতে জ্ঞানের আইস পাওয়া যায়। টিনয়ের আইস পাওয়া যায় কই মাছে। কোন মাছ? কই মাছে। আর প্ল্যাকয়েড আইস পাওয়া যায় কনড্রিকথিস, অর্থাৎ হাঙরে। ঠিক আছে, কনড্রিকথিসে। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময় ভালো হয়? এটা আমার বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। কোন সময় ভালো হবে? আমরা বলেছি যখন তার খাবার অনেক বেশি থাকবে। কোন সময় খাবার বেশি থাকে বলো? বসন্তকাল। বসন্তকালে খাবার অনেক বেশি থাকে। রুই মাছের শ্রোণী পাখনা, কোন পাখনা? শ্রোণী পাখনায় কোন ধমনী রক্ত সংবহন করে? শ্রোণী মানে কি? পেলভিক। শ্রোণী মানে হচ্ছে পেলভিক। সো সেইখানে তোমার পেলভিকের আশেপাশে হচ্ছে ইলিয়াক। ওকে, ইলিয়াক ধমনী রক্ত সংবহন করে। আর কডাল হচ্ছে লেজে রক্ত সংবহন করে। ঠিক আছে, আর রেনাল হচ্ছে তোমার বৃক্ক বা কিডনিতে রক্ত সংবহন করে। আর প্যারাইটাল হচ্ছে দেহ প্রাচীরে রক্ত সংবহন করে। ঠিক আছে, ওকে। কোন ধমনী? রুই মাছের বক্ষ পাখনা মানে প্যাক্টোরাল ফিন। বক্ষ, বুকের দিকে কোন ধমনী ছিল? আমরা বলেছিলাম বুকের দিকে ছিল সাবক্লিভিয়ান ধমনী। কোন ধমনী? সাবক্লিভিয়ান ধমনী বুকের দিকে রক্ত সংবহন করত। ওকে, রুই মাছের রেনাল ধমনী কোথায় রক্ত সংবহন করে? নামই হচ্ছে দেখো রেনাল ধমনী। রেনাল মানে কিডনি বা বৃক্ক, সেটা বৃক্কে। আর অন্ত্রে কোনটা করবে? অন্ত্রে হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক। অন্ত্রে হচ্ছে সিলিয়াকো মেসেন্টারিক। মেসেন্টারি মানে মধ্যন্ত। ঠিক আছে, ওকে। যকৃত হচ্ছে তোমার হ্যাপাটিক। আর অগ্নাশয় কোনটা? অগ্নাশয় এটা, এটা তুমি পড়ো নাই, যাই হোক। অগ্নাশয় নরমালি প্যানক্রিয়াটিক ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট আছে, প্যানক্রিয়াটিক আর্টারি আছে। এনিওয়েজ,
আর অনেক কিছু পড়বা, প্যানক্রিয়াটিক ও ডিউডেনাল, এগুলো পড়ার দরকার নেই, বাদ দাও। রুই মাছের ক্লিভেজ, ক্লিভেজ মানে কি জাইগোটের কোষ বিভাজন, আমরা পড়েছি ক্লিভেজটা হয় মেরোপ্লাস্টিক। কি ভাইয়া? মেরোপ্লাস্টিক ধরনের ক্লিভেজ কার দেখা যায়? রুই মাছের দেখা যায়। ওকে, মেসেন্টেরন কি? মেসেন্টেরন মানে কি আমরা বলেছি, দেখো মেসেন্টেরন, এন্টেরন, এন্টেরন মানে কি অন্ত্র। সো মেসেন্টেরন হচ্ছে পৌষ্টিক তন্ত্রের একটি অংশ। রুই মাছের রক্ত সংবহনের সময় বালবাস আর্টেরিওসাস, তাই না? এই যে ভেন্ট্রিকল থেকে এরকম একটা বালবাস আর্টেরিওসাস, তারপরে কি ভেন্ট্রাল অ্যাওয়ার্টা, তাই তো? এই তো কাহিনী ছিল। এই যে বালবাস আর্টেরিওসাস, রক্ত কোথায় যায়? এই বালবাস আর্টেরিওসাস হয়ে ভেন্ট্রাল অ্যাওয়ার্টা হয়ে কোথায় রক্তটা যাইতে বলতো? ফুলকাতে। ফুলকাতে গিয়ে রুই মাছের হার্ট থেকে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেনে পরিণত হইতো। তার মানে বালবাস আর্টেরিওসাস থেকে রক্ত কোথায় যাবে? ফুলকায় যাবে। কোথায় যাবে? ফুলকায় যাবে। রুই মাছের যে সকল বায়ুথলি, বায়ুথলি অন্য নালীর সাথে যুক্ত থাকে একটা নালী দিয়ে, যার নাম কি নিউমেটিক ডাক্ট, নিউমেটিক নালী, সেটা হচ্ছে নিউমেটিক নালী। আচ্ছা, এই যে যে মাছের নিউমেটিক নালী আছে তাকে কি বলা হয়? সেই মাছের নাম কি? সেই মাছ হচ্ছে ফাইসোস্টোমাস, অর্থাৎ যে স্টোমা। স্টোমা মানে কি জানো? একটা কানেকশন। স্টোমা মানে কানেকশন। স্টোমা আছে, ফাইসোস্টোমাস কার আছে? রুই মাছের আছে। কেন আছে? কারণ তার নিউমেটিক নালী বা ডাকটাস নিউমেটিকাস দুইটাই আছে। তো নিউমেটিক নালীর অপর নাম হচ্ছে তোমার ডাকটাস নিউমেটিকাস। তো এটা যা কথা, এটা সেম কথা। আর যাদের এই নিউমেটিক নালী নাই, যেমন কই মাছ, ওদেরকে বলা হয় ফাইসোক্লিস্টাস। কি বলা হয়? ফাইসোক্লিস্টাস। আর এটা প্রশ্নটা একটু উল্টা পাল্টা দেওয়া, হ্যাঁ। রুই মাছের যে সকল বায়ুথলি অন্য নালীর সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? বা এটা প্রশ্নটা একটু উল্টা করে লেখো, দাও প্রশ্নটা তাহলে ঠিক করতে হবে। প্রশ্ন ঠিক করতে হবে, প্রশ্ন ঠিক করে দিয়ে আসো। রুই মাছের যে নালী বায়ুথলি অন্য নালীর সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? নিউমেটিক ডাক, ডাকটাস নিউমেটিকাস। দুইটা উত্তর, এখানে দুইটা উত্তর হবে। আর যেসব মাছের নিউমেটিক নালী থাকে তাদেরকে বলা হয় ফাইসোস্টোমাস। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, একটা নালী ধরো, এটা বায়ুথলি, এটা অন্য নালী যুক্ত রাখবে, এটা হচ্ছে নিউমেটিক নালী বা ডাকটাস নিউমেটিকাস। আর যেসব মাছের এই নালীটা থাকবে তাদেরকে বলা হচ্ছে ফাইসোস্টোমাস মাছ। র্যাটিয়া মিরাবেলিয়া কোথায় পাওয়া যায়? আমরা বলেছিলাম বায়ুথলিতে লাল লাল গ্রন্থি পাওয়া যায় দুইটা প্রকোষ্ঠে, সেটা হচ্ছে র্যাটিয়া মিরাবেলি, বায়ুথলিতে পাওয়া যায়। আচ্ছা, তো তোমাদের এমসিকিউ মোটামুটি অনেক কিছু কভার আমরা করেছি। সো তুমি দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন আসে রুই মাছ থেকে এবং হাইড্রা থেকে, এবং তারও বেশি আসে হাইড্রা থেকে। তো এই দুটো ভালো করে, খুব ভালো করে পড়তে হবে। এবং যেহেতু তোমরা সিকিউ সলভ করেছো, এমসিকিউ সলভ করেছো বোর্ডের, এখন আমি অ্যাডমিশনে কয়েকটা সলভ করা দিছি, তোমাদের কাজ হবে আমাদের প্র্যাকটিস বুকে গিয়ে আরো কয়েকটা জিনিস সলভ করা। সলভ করতে করতে শিখে যাবে। আচ্ছা, কি কি রিটেন প্রশ্ন আছে দেখো। মিথজীবিতা বলতে কি বোঝায়? মিথজীবিতার ক্ষেত্রে কি কয়টা ক্রাইটেরিয়া? দুইটা। দুইটা ভিন্ন প্রজাতি, দুইটা ভিন্ন প্রজাতি একত্রে থাকবে। আচ্ছা, থাকার মধ্যে কেউ কারো ক্ষতি করবে না, সবাই সবার উপকার করবে, এক একজন এক এক ভাবে এক একটা দিয়ে লাভবান হবে, সেটা হচ্ছে মিথজীবিতা। ওরা একটা উদাহরণ দিয়ে দিলা, এই যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং হচ্ছে জুক্লোরেলা। ওরা কি করে? মিথজীবিতা দেখায়, যেখানে শৈবালকে সুরক্ষা দেয় হাইড্রা, আর হাইড্রাকে খাবার দেয় শৈবাল। লুপিং সমারসল্টিং এর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, দেখো আমি কিন্তু অলরেডি বলেছি। লুপিং বিশেষ চলন প্রক্রিয়া, এটা মন্থর, খুব আস্তে আস্তে চলে এবং বেশি দূরত্ব অতিক্রম করে। এটা দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাই না? সবসময় সে পাদচাকতির উপর ভর করেই দাঁড়ায়, কোর্সিকার উপর ভর করে কখনো দাঁড়ায় না। আচ্ছা, সমারসল্টিং কি ডিগবাজি? এটা সাধারণ চলন পদ্ধতি, মাথায় রাখো, সাধারণ চলন পদ্ধতি এবং দ্রুত চলন পদ্ধতি। এটা হাইড্রা একবার ডিগবাজি দিয়ে তার বডির দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। এটা সে একবার পাদচাকতির উপর দাঁড়ায়, আরেকবার কোর্সিকার উপর ভর করে দাঁড়ায়। ঠিক আছে? আচ্ছা, এটাতে লুপ তৈরি হয় কয়টা? দুইটা, দুইটি লুপ তৈরি হয় এটাতে। আর এটাতে লুপ তৈরি হয় একটি। একবার লুপিং এ সেটা দেহের অর্ধেক দৈর্ঘ্য অতিক্রম করে, আর এটাতে দ্বিগুণ দৈর্ঘ্য অতিক্রম করে। আমি যখন নটরডেম কলেজে পড়ি, বুঝছো, তো কুইজে এরকম একটা প্রশ্ন দিছিল যে লুপিং এর মাধ্যমে সে হাইড্রা বডির কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো তখন এটা বইয়ে ছিল না, এখন তো বইয়ে লেখা আছে। তখন এটা ছিল মেঘনাদ সাহার বইয়ে। তো ওই বইটা তখন পড়া হয়তো হয় নাই। তো তখন পরীক্ষার হলে ভাবতে ভাবতে দৈর্ঘ্য এরকম অর্ধেক দাগাইছিলাম মনে হচ্ছে। তো আমাদের কলেজে প্রশ্নগুলো এমন হইতো যে তোমাকে ব্রেইন স্টর্মিং করাবে, বাট ওটা হেল্পফুল।
এবং আমি কিন্তু তোমাদের যখন পড়াই তখন ওইগুলা চিন্তা করে পড়াই, যে আমি নটরডেম কলেজে যখন পড়তাম তখন আমি কিভাবে নিজেকে প্রস্তুত করতাম। আমি চাই আমার ছাত্রছাত্রীদের সেম ভাবে প্রস্তুত করতে, যাতে সবকিছুর জন্য তারা প্রস্তুত থাকে, তারা ব্রেন স্টর্মিং করতে পারে, তারা যাতে মনে রাখতে পারে, তারা যাতে বেসিক ক্লিয়ার করতে পারে, যাতে অ্যাডভান্স পারে, সবকিছু পারে, এবং তারা যাতে অন্য কাউকে বুঝাইতেও পারে। ওকে, মেসোগ্লিয়া কি দেখো, মেসোগ্লিয়া কি, মেসোডার্মের বদলে এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে স্যান্ডউইচের দুইটা রুটির মাঝখানে যে অংশটা থাকে সেটা মেসোগ্লিয়া, যেটা হচ্ছে অকোষীয়, যেটা হচ্ছে কি অকোষীয়। পুরুত্ব দেখো 0.1 মাইক্রোমিটার। মেসোগ্লিয়ার অপর নাম কি, মেসোল্যামিলা। এটা কি করে, এটা ভিত্তি পর্দা হিসেবে কাজ করে, ভিত্তি রূপে কাজ করে, কি কোষ স্তর দুটির ভিত্তি রূপে কাজ করে। ইন্টারস্টিশিয়াল কোষ কাকে বলে, ওই যে হাইড্রার পেশিয়াবরণী কোষগুলা, এই যে পেশিয়াবরণী কোষ, এই দুইটা পেশিয়াবরণী কোষের মাঝে যে অংশগুলা থাকে, মাঝে যে অংশগুলা থাকে সেগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এগুলা কি অমর কোষ, সব ধরনের কোষে রূপান্তরিত হতে পারে, তাই না? ওকে, ঘাসফড়িং এর জীবন চক্রের ধাপগুলো লেখো। তুমি তো পারো। নিম্ফ 5 বার মোল্টিং হবে, পূর্ণাঙ্গ ঘাসফড়িং, এই তো ধাপ। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ওই যে হাইড্রার যে গহ্বরটা, এটা পরিপাকে হেল্প করে এবং সংবহনে হেল্প করে, সেটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টারন। ঠিক আছে। আচ্ছা, নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। হিমোসিলের কাজ কি, এটা হিমোসিল কি গহ্বর, এর মধ্যে রক্ত থাকে, রক্তকে অক্সিজেন পরিবহন করবে না, সে কি করে, সে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, বেশিরভাগ সে খাদ্য সার, পুষ্টি, রেচন পদার্থ, হরমোন ইত্যাদি পরিবহন করে। সেটা কি করে বলতো, সেটা অভিস্রবণিক ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ পানি এবং আয়নের ভারসাম্য রক্ষা করে, এবং সেটা তোমার রক্ত জমাট বাঁধা ও দেহের ক্ষত নিরাময়ে অংশগ্রহণ করে, পাখনাগুলার পুষ্টি যোগায়। ঠিক আছে, আরেকটা এক্সট্রা ইনফরমেশন বলে দেই, লিখে রাখো। হাইড্রা কি করতে পারে না জানো, অসমো রেগুলেশন করতে পারে না। অসমো রেগুলেশন কি, এই যে আমরা যেমন পানি এবং আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে পারি এবং নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের বডিটা পারে, কিন্তু হাইড্রার এরকম অসমো রেগুলেশন মেকানিজম নাই। হাইড্রার এরকম অসমো রেগুলেশন মেকানিজম নেই। ঠিক আছে। ভেনাস হার্ট, এটা তো একদম দুধ ভাত তোমাদের প্রশ্ন, অর্থাৎ যে হার্টে শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই থাকে সেটা কি ভেনাস হার্ট, যেখানে অক্সিজেন যুক্ত রক্ত থাকে না, যেমন রুই মাছের হার্ট। ঘাসফড়িং এর রক্তকে হিমোলিম্ফ বলা হয় কেন, কেন বলা হয় হিমোলিম্ফ, কারণ লসিকার সাথে মিশ্রিত থাকে, ঘাসফড়িং রক্তটা লসিকার সাথে মিশ্রিত থাকে, এই জন্য বলা হয় হিমোলিম্ফ। আর এখানে কি থাকে, রক্তকণিকা যেগুলো বর্ণহীন সেগুলোকে বলা হয় হিমোসাইট। ওকে, সিলোম আর হিমোসিলের পার্থক্য। সিলোম কি, একটা গহ্বর যেটা পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকে। হিমোসিল কি, পেরিটোনিয়াম আবরণহীন, পেরিটোনিয়াম আবরণ নাই। সিলোমে রক্ত থাকবে না, হিমোসিলে রক্ত আছে। ঠিক আছে। সিলোম কোনো অঙ্গ বা উপাঙ্গে প্রসারিত হয় না, কিন্তু হিমোসিলটা সব ধরনের অঙ্গে বা উপাঙ্গে প্রসারিত হয়। সিলোম রক্ত সংবহন তন্ত্রের অংশ নয়, কিন্তু হিমোসিল রক্ত সংবহন তন্ত্রের অংশ। এই তো। মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডির পার্থক্য। নালিকা থাকে আর্থ্রোপোডার, ওইটা থাকে কার, মানুষের। ওখানে নেফ্রন আছে, এখানে নেফ্রন নাই। ঠিক আছে। মালপিজিয়ান নালিকা দেখে 100টা, আর মালপিজিয়ান বডি থেকে প্রায় একটা বৃক্কের মধ্যে 10 থেকে 12 লক্ষ তোমরা পড়েছো নেফ্রন, তাই না? ওকে, এ হচ্ছে কাহিনী মাই ডিয়ার স্টুডেন্টস। এখন কমেন্ট অন করে দিচ্ছি। আমি বলেছিলাম তোমাদের সাথে এই কোয়ার্টারের লাস্ট ক্লাস তখন ছিল, বাট ভাবলাম যে আরেকটা ক্লাস তোমাদের সাথে নেই। সো বলতে পারো যে যদি অন্য কারো ক্লাস না নিতে হয়, এই কোয়ার্টারের এইটাই তোমার সাথে আমার লাইভ লাস্ট ক্লাস। পরে হয়তো রুই মাছের ব্যবহারটা করে দেখাবো ইনশাল্লাহ রেকর্ডে, বা আস্ক মি এনিথিং সেশনে দেখা হবে। বাট আমার কথা, আমার ইনস্ট্রাকশন, তুমি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব সাবজেক্টের জন্য ব্যবহার করবে। আমার কথাগুলো মনে রেখে পড়াশোনা করবে, দেখবে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, একজনকে বলছিলাম যে একজন টাইম পায় না, সে টাইম কেমনে ম্যানেজ করবে এটা দেখাবো, তাই না? আচ্ছা, একটা ভিডিও ইউটিউবে আছে, একটা ভিডিও আছে ইউটিউবে, সবাই সার্চ দাও। ইউটিউব শিখো কই, শিখতে চলে যায়, দাঁড়াও। জিম ভাই একটা, জিম ভাই প্লেলিস্ট দিচ্ছে সরল ছন্দিত গতি। সো কারো যদি সরল ছন্দিত গতি থাকে সেটা পড়ে ফেলবা। এই যে কলেজ লাইফের বেস্ট কামব্যাক স্ট্র্যাটেজি, একটা খাতা নাও, ফ্রেশ পেজ নাও,
এখানে তুমি কয়েকবার লেখো যে ইনশাআল্লাহ আমি পারবো। বুঝছো? আমি এই পারবো। যে এই কথাটা সবাই লিখো। অনেক স্টুডেন্টকে দেখেছি নোটের পর একটা খাতা নাও, ফ্রেশ পেজ নাও, এখানে তুমি কয়েকবার লেখো যে ইনশাআল্লাহ আমি পারবো। আমি ঠিক আছে, এই আমাদের পারতে হবে ভাই, আমাদের পারতে হবে। কেমনে পারতে হবে এই ভিডিওতে সবকিছু বলে দিয়েছি ইনশাল্লাহ। আমাদের পারতেই হবে, কারণ আমরা কি ফিয়ারলেস ফাইটার। ঠিক আছে, আমরা কি রে ভাই, ফিয়ারলেস ফাইটার। তাহলে আমি থাকি বা না থাকি কোন মেথডে পড়বা? ফিয়ারলেস মেথডে পড়বা। ফিয়ারলেস মেথড অফ বায়োলজি, ফিয়ারলেস মেথড অফ স্টাডি। ইনশাল্লাহ আস্ক মি এনিথিং সেশন অন্যান্য সেশনে দেখা হবে, এবং নেক্সট কোয়ার্টারে দেখা হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? তাহলে আমরা কি পারবো? অবশ্যই আমরা পারবো, তাই না? হ্যাঁ, আমার জন্য দোয়া করবা, যাতে অনেক কাজগুলো জমে আছে, কাজগুলো যাতে করে ফেলতে পারি। যত তাড়াতাড়ি কাজ করে ফেলতে পারবো, যত তাড়াতাড়ি ফ্রি হয়ে যেতে পারো, তত তাড়াতাড়ি তোমাদের ক্লাস নিতে পারবো। ঠিক আছে, তাহলে কি বললাম আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম দেখো। আমরা একটা নতুন জিনিস পড়লাম, সেটা হচ্ছে চ্যাপ্টার ম্যাপিং। যে আমরা একটা চ্যাপ্টার পড়ার পর চ্যাপ্টারটা কি পড়েছি আমরা যাতে বুঝতে পারি, ওইভাবে ম্যাপের মতো করে কনসাইজ করে লিখে ফেলবো একটা বড় পেজের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। আর আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করলাম, কিভাবে এমসিকিউ সলভ করে সেটা দেখিয়েছি। আমরা হাইড্রা চ্যাপ্টার ম্যাপিং করে দিয়েছি, ঘাসফড়িং রুই মাছ তোমাদের করতে হবে। আমরা অনেক অনেক ভর্তি পরীক্ষা প্রশ্ন সলভ করেছি এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিয়েছি, রাইট? এবং কি এই যে আমরা কলেজ লাইফে যে পারবো, কামব্যাক করতে পারবো, কিভাবে সময় বের করতে পারবো, কিভাবে পড়াশোনা করতে পারবো, এটার ভিডিওটা হচ্ছে এটা। আরেকটা কথা, আমরা সবসময় ফিয়ারলেস মেথড অফ বায়োলজি, ফিয়ারলেস মেথড অফ সাইটে পড়াশোনা করবো। ভয় পাওয়া যাবে না, হ্যাঁ, ভয় পেও না। ভয় পেলেই তুমি হেরে গেছো। এখন অনেক সময় আছে, অনেক সময় আছে, ওই সময়টা কাজে লাগালে অবশ্যই তুমি বেটার রেজাল্ট করতে পারবা। জাস্ট ওই বিলিফ বা বিশ্বাসটা দরকার, এবং বিশ্বাসকে বাস্তবে রূপান্তর করতে অনেক অনেক পরিশ্রম দরকার। পরিশ্রম করার পর মনে হবে যে ভাই কষ্ট হচ্ছে, পারছি না, যতটুকু করার চেষ্টা করছি ততটুকু আউটপুট পাচ্ছি না। ওকে, এটা সবারই হয়। প্ল্যান ওয়াইজ কোনো কিছুই যাবে না। তোমাদের 70% পারবা, 80% পারবা, অনেক অনেক গ্যাপ থাকবে, বাট আস্তে আস্তে গ্যাপের পরিমাণটা কমে আসবে। এই জন্য কনসিস্টেন্সি দরকার। ঠিক আছে, আজকে করলাম কালকে করবো এরকম না, প্রত্যেকটা দিন নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, প্রত্যেকটা দিন নিজেকে সেম কথাগুলো স্মরণ করো, দেখবে ইনশাল্লাহ হয়ে যাবে। স্ক্রিনটা দাও। ওরা কি বলতেছে? তাহলে সবাই ক্লাসটা শেষ করো যে ইনশাল্লাহ পারবো, এইটা বলে সবাই শেষ করো। আমি সবাইকে এই কনফিডেন্স নিয়ে এটা বলতে দেখতে চাই। হ্যাঁ, আর্কাইভ থেকে অনুজীব, কোষ রসায়ন, পরিপাক আমার ক্লাসগুলো করে ফেলতে পারবা। ইনফ্যাক্ট তোমার কি বলে বর্জ্য ও নিষ্কাশন সেটা আমি পড়িয়েছি। তাহলে ইনশাল্লাহ পারবো, রাইট? ক্লাস শেষ আমাদের টাইম। ঠিক আছে, তাহলে এই বলেই আজকে ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।